আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দাখিল ২০২৬ পরীক্ষার্থীদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এই ক্লাসটি ২০২৬ সালে যারা দাখিল পরীক্ষা দিবে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের যে বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ঠিক আছে, এই বইটা রয়েছে, এই বইটা ইনশাল্লাহ একদম পরীক্ষার জন্য যতটুকু পড়া প্রয়োজন ততটুকু ইনশাল্লাহ পড়ে দিব ইনশাল্লাহ। তো আমরা বলতে পারি তোমাদের বাংলা দ্বিতীয় 100% কমন পড়বে আজকের এই ক্লাস থেকে। যারা এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে, ক্লাসটা একটু লং হতে যাচ্ছে, আমি বলতে পারি তারা শতভাগ কিন্তু পরীক্ষায় কমন পাবে বাংলা দ্বিতীয় পত্র। তো আমি সকলকেই বলবো, সামনে তোমাদের এই বাংলা দ্বিতীয় পত্র বইটা একটু কষ্ট করে নিয়ে বসতে হবে, ইনশাল্লাহ তোমরা শতভাগ কমন পাবে। তো ভিডিওটা শুরু করার আগে, আমরা ক্লাসটা শুরু করার আগে আরেকটা কথা বলে রাখি, আমাদের ইউটিউব চ্যানেল নিজস্বভাবে একটি সাজেশন তৈরি করেছে তোমাদের একদম অল বিষয়ের সাজেশন, তোমাদের যেই সাবজেক্টগুলোর পরীক্ষা হবে। তো প্রত্যেকটা বিষয়ের সাজেশন পেতে আমাদেরকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। শুভেচ্ছা মূল্য 150 টাকা নিচ্ছি। যারা নিতে চাচ্ছ অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, ঠিক আছে? ইনশাল্লাহ আমরা বলতে পারি সর্বাধিক কমন পাবে আমাদের এই সাজেশনটা থেকে, মাত্র 25 পৃষ্ঠার একটি সাজেশন। তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, আমি সকলকে বলবো তোমাদের বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি এই বইটা নিয়ে তোমাদের বসতে হবে। তো প্রথমে আমি তোমাদেরকে বলবো, তোমাদের যে বাংলা ব্যাকরণ বইটা রয়েছে এই বইয়ের যে সূচিপত্র রয়েছে, সকলে একটু সূচিপত্রে চলে যাও, সকলে একটি সূচিপত্রে চলে যাবে সকলেই। তো তোমাদেরকে প্রথমে বলে রাখি, তোমাদের এবারের যে দাখিল পরীক্ষা 2026 সালে হবে, তোমাদের পরীক্ষার জন্য যে পরিচ্ছেদগুলো রয়েছে এমসিকিউর জন্য, তো এমসিকিউ জানি আমরা, টোটাল এমসিকিউ থাকবে তোমাদের পরীক্ষাতে 30 নাম্বারের কিন্তু এমসিকিউ হয়। আমি তোমাদেরকে দেখাচ্ছি, ক্লাসটা একটু লং হতে যাচ্ছে, আমি ভিডিও শুরুতে বলেছি যারা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ সহকারে দেখবে সে কিন্তু পরীক্ষায় শতভাগ আনসার করতে পারবে। বাংলা দ্বিতীয়, তোমাদের পরীক্ষাতে এমসিকিউ থাকবে 30 নাম্বার। তারপরে থাকবে লিখিত, ঠিক আছে, লিখিত থাকবে হচ্ছে 50 এবং সংক্ষিপ্ত প্রশ্ন, দাঁড়াও, দুঃখিত, লিখিত থাকবে হচ্ছে 70 নাম্বার, ঠিক আছে? তো তোমাদের বাংলা দ্বিতীয় পরীক্ষাটা যে হবে, বাংলা দ্বিতীয় পরীক্ষাতে টোটাল এমসিকিউ মানে বহু নির্বাচনে যেটা হচ্ছে সেটা থাকবে 30 নাম্বার, এমন লিখিত থাকবে, অর্থাৎ তোমাদের লিখতে হবে খাতায় 70 নাম্বার। মোট কিন্তু হচ্ছে দেখো 100 নাম্বার, ঠিক আছে? তো আজকের ক্লাসটা টোটাল 100 নাম্বারের ক্লাসই নিচ্ছি। যারা মনোযোগ সহকারে ক্লাসটা দেখবে সে কিন্তু পরীক্ষায় 100 নাম্বারে আনসার করতে পারবে। তো প্রথমে তোমাদেরকে বলে রাখি, তোমাদের যে পরিচ্ছেদ রয়েছে এমসিকিউ, এই যে এমসিকিউ দেখতে পাচ্ছ, এমসিকিউর জন্য কিন্তু তোমাদের এই যে পরিচ্ছেদগুলো রয়েছে 1 থেকে 43 নাম্বার পর্যন্ত তোমাদের বইয়ে কিন্তু পরিচ্ছেদ আছে। তো পরিচ্ছেদ থেকে তোমাদের যেহেতু নবম শ্রেণীতে এই বইটা ছিল না, তো তোমাদের কিন্তু সংক্ষিপ্ত আকারে কিন্তু এই বই থেকে পরীক্ষা নেওয়া হবে। তো আমি প্রথমেই বলবো তোমরা একটু মনোযোগ সহকারে তোমাদের বইটা খুলে বসো। তোমাদের এবারে পরীক্ষার জন্য 5 থেকে 12 পরিচ্ছেদ পর্যন্ত রয়েছে, আমি একটু দাগাচ্ছি দেখো। এই যে দেখো এখানে পঞ্চম পরিচ্ছেদ থেকে শুরু করে 12তম পরিচ্ছেদ, আমি একটু দাগ দিচ্ছি, পঞ্চম পরিচ্ছেদ থেকে শুরু করে 12তম পরিচ্ছেদ পর্যন্ত রয়েছে। তারপরে আবার 17তম পরিচ্ছেদ থেকে শুরু করে 17তম পরিচ্ছেদ থেকে শুরু করে 25 পরিচ্ছেদ পর্যন্ত আবার রয়েছে, এবং 31তম পরিচ্ছেদ থেকে শুরু করে 34তম পরিচ্ছেদ পর্যন্ত কিন্তু আবার রয়েছে, যে 34তম পরিচ্ছেদ, ঠিক আছে? এবং 39 নাম্বার পরিচ্ছেদ থেকে শুরু করে 43 নাম্বার পরিচ্ছেদ পর্যন্ত কিন্তু রয়েছে। তো আমি সহজভাবে যদি বলি, তোমাদের এবার এমসিকিউ এর জন্য, অর্থাৎ আমরা জানি বাংলা দ্বিতীয় পত্র টোটাল 100 নাম্বারের পরীক্ষা হবে, তার মধ্যে বহু নির্বাচনী বা এমসিকিউ থাকবে কিন্তু 30 নাম্বার এবং নির্মিত অংশ অর্থাৎ লিখিত থাকবে 70 নাম্বার। তো এমসিকিউর জন্য তোমাদের পড়তে হবে প্রথম পরিচ্ছেদ, অর্থাৎ ধ্বনি ও বর্ণ থেকে শুরু করে
পরিচ্ছেদ 12 সমাস প্রক্রিয়ায় শব্দ গঠন এই পর্যন্ত, এবং 17তম পরিচ্ছেদ থেকে শুরু করে অর্থাৎ শব্দের শ্রেণী বিভাগ থেকে শুরু করে 25 পরিচ্ছেদ অর্থাৎ আবেগ পর্যন্ত, এবং 31তম পরিচ্ছেদ থেকে শুরু করে অর্থাৎ ব্যাকরণের অংশ ও শ্রেণী বিভাগ থেকে শুরু করে পরিচ্ছেদ 34 অর্থাৎ সরল জটিল ও যৌগিক বাক্য, এবং পরিচ্ছেদ 39 অর্থাৎ বাগার্থ থেকে শুরু করে, ঠিক আছে, বাগর্থ থেকে শুরু করে তোমাদের 43তম পরিচ্ছেদ শব্দযোগ পর্যন্ত পড়তে হবে। আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে কি পড়তে হবে। তো এখন আমরা সরাসরি তোমাদেরকে বলবো যে পরিচ্ছেদ নাম্বার 5 রয়েছে, পরিচ্ছেদ নাম্বার 5 সকলে চলে যাও। ঠিক আছে, আমার বইটা একটু পুরনো যে কারণে পৃষ্ঠাটা নাও মিলতে পারে। আমি সকলকে বলবো পরিচ্ছেদ 5 ধ্বনি ও বর্ণ সেখানে চলে যাও। আমার পৃষ্ঠা আমার এই বইয়ের 12তম পৃষ্ঠায় আছে আর কি। তো পৃষ্ঠাটা একটু ব্যতিক্রম হতে পারে যেহেতু আমার বইটা একটু পুরনো। আশা করি তোমরা সকলেই পরিচ্ছেদ 5 নাম্বার পরিচ্ছেদে চলে গিয়েছো। আমি এখন তোমাদের সাথে যে পরিচ্ছেদ 5 ধ্বনি ও বর্ণ রয়েছে এটা খুব সহজভাবে বুঝিয়ে দিব। তোমরা সরাসরি আমি যেখানে বলবো সেখানে দাগিয়ে নিবে। ঠিক আছে, আমি ভিডিও শুরুতে বলেছিলাম যারা ক্লাসটা মনোযোগ সহকারে করবে তারা ইনশাল্লাহ পরীক্ষায় শতভাগ আনসার করতে পারবে। খুবই সহজভাবে বুঝিয়ে দিব ইনশাল্লাহ, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দাগিয়ে দিব। তো সকলেই বইটা আশা করি সামনে নিয়ে বসেছ। পরিচ্ছেদ 5 ধ্বনি ও বর্ণ। ভাষার ক্ষুদ্রতম এককে ধ্বনি বলে। তো এটা তোমাদেরকে অবশ্যই দাগাতে হবে, পরীক্ষা থাকতে পারে এমসিকিউ এ। ভাষার ক্ষুদ্রতম উপাদানের নাম কি? উত্তর হবে ধ্বনি। আশা করি এটা তোমরা দাগিয়েছ। তারপরে দেখো বাংলা ভাষায় 37টি মৌলিক ধ্বনি রয়েছে। এই ধ্বনিগুলিকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। তো এটা দেখো এখান থেকে আরো দুইটা প্রশ্ন হতে পারে পরীক্ষাতে, যে বাংলা ভাষায় টোটাল মৌলিক ধ্বনি কয়টি রয়েছে? উত্তর হবে 37টি মৌলিক ধ্বনি রয়েছে, এবং তার মধ্যে ধ্বনিগুলোকে কয় ভাগে ভাগ করা হয়? একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি, অর্থাৎ দুই ভাগে ভাগ করা হয়। আশা করি এগুলো তোমরা দাগিয়েছ। তারপরে দেখো মৌলিক স্বরধ্বনি হচ্ছে 60টি। আমাদের পরীক্ষাতে থাকতে পারে যে মৌলিক স্বরধ্বনি কয়টি? উত্তর হবে মৌলিক স্বরধ্বনি হচ্ছে 60টি। তো আমরা মৌলিক স্বরধ্বনিগুলি পড়ে নেই। রস্বই এ, এ, আ, অ, উ, উ, ঠিক আছে। তো এই 60টা মৌলিক স্বরধ্বনি অবশ্যই আমাদের জানতে হবে। তোমাদের পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এর আগে পরীক্ষায় অনেকবার এসেছে যে মৌলিক স্বরধ্বনি কতটি? উত্তর হবে 60টি। এবং কি কি, অর্থাৎ এই যে 60টা মৌলিক স্বরধ্বনি রয়েছে এগুলো তোমরা একটু ভালো করে মনে রাখবা। এবং দেখো মৌলিক ব্যঞ্জন ধ্বনি 30টি। মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টি? 30টি। তো অবশ্যই তোমাদেরকে এই যে মৌলিক ব্যঞ্জন ধ্বনি 30টি রয়েছে এগুলো একটু তোমরা কষ্ট করে পড়ে নিবা। আমি বলছি প, ফ, ব, ভ, ত, থ, দ, ধ, ট, ঠ, ড, ঢ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ক, খ, গ, ঘ, ম, দন্তন্য, উম, দন্তস্ব, তালব্য হ, ল, র, ঢসিন্য র, ঢসিন্য র। ঠিক আছে, তো আমরা কি এখান থেকে পড়তে বুঝেছি? দেখো মৌলিক স্বরধ্বনি হচ্ছে 60টি এবং মৌলিক ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 30টি। তো টোটাল কিন্তু হচ্ছে 37টি। আমরা জানি বাংলা ভাষায় টোটাল 37টি মৌলিক ধ্বনি রয়েছে, তার মধ্যে মৌলিক স্বরধ্বনি হচ্ছে 60টি এবং মৌলিক ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 30টি। ঠিক আছে, আশা করি আমাদের কাছে এটা ক্লিয়ার হয়েছে। তারপরে যদি কোনো জায়গায় তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে, তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তারপরে দেখো যেসব ধ্বনি উচ্চারণের সময় বায়ু মুখ গহ্বরের কোথাও বাধা পায় না সেগুলোকে ধ্বনি বলে। পরীক্ষায় তোমাদের এমসিকিউ থাকতে পারে যে ধ্বনি কাকে বলে? উত্তরটা হবে যেসব ধ্বনি উচ্চারণের সময় বায়ু মুখ গহ্বরে কোথাও বাধা পায় না তাকে সেগুলোকে ধ্বনি বলে। ঠিক আছে, আশা করি এটা ক্লিয়ার। তো আমি ভিডিও শুরুতে বলেছিলাম আজকের এই বাংলা দ্বিতীয় ক্লাসটি তোমাদের অনেক ইম্পর্টেন্ট একটি ক্লাস, কারণ এই ক্লাসের মাধ্যমে তোমরা পরীক্ষায় শতভাগ আনসার করতে পারবে, যে কারণে তোমাদের এই ক্লাসটা একটু লং হতে যাচ্ছে। তো তোমরা যদি ক্লাসটা মনোযোগ সহকারে দেখো আমি আশা করতে পারি ইনশাল্লাহ অবশ্যই তোমরা শতভাগ পরীক্ষায় আনসার করতে পারবে, কোনো সমস্যা নেই। তো আরেকটা কথা বলে রাখি, আমি ভিডিও শুরুতেও বলেছিলাম এখনো বলছি, যারা তোমরা আমাদের যে সকল বিষয় অর্থাৎ তোমাদের টোটাল 13টা সাবজেক্টের কিন্তু পরীক্ষা হয়ে থাকবে। তো 13টা সাবজেক্টেরই কিন্তু এক খুবই সংক্ষিপ্ত আকারে আমি একটা আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি সাজেশন তৈরি করা হয়েছে। তোমরা যারা সাজেশনটি নিতে চাচ্ছ অবশ্যই আমাদেরকে
হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ঠিক আছে? শুভেচ্ছা মূল্য মাত্র ১৫০ টাকা নিচ্ছি। খুবই কম বাজেটে কিন্তু সেরা একটি সাজেশন তোমরা পাচ্ছ। তোমাদের আমি আশা করতে পারি তোমরা কিন্তু সর্বাধিক কমন পাবে, ঠিক আছে? অলরেডি অনেক স্টুডেন্টই কিন্তু আমাদের কাছ থেকে সাজেশনটা নিচ্ছে, পিডিএফ আকারে তাদেরকে ফাইল দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো আশা করি আমার কথাটা তোমরা বুঝতে পেরেছ। তো তারপরে আবারও দেখো আমরা ক্লাসে চলে যাচ্ছি। দেখো তোমরা আশা করি আমি এখন পর্যন্ত পঞ্চম পরিচ্ছেদে যে পর্যন্ত পড়িয়েছি তোমরা এখানে বুঝতে পেরেছ। তারপরে যদি না বুঝো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। অন্যদিকে যেসব ধ্বনি উচ্চারণের সময় বায়ু মুখ গহ্বরের বাইরে বের হওয়ার আগে বাকপ্রত্যঙ্গের বিভিন্ন জায়গায় বাধা পায় সেগুলোকে ব্যঞ্জন ধ্বনি বলে, ঠিক আছে? এটা ভালো করে বুঝবা। ধ্বনি প্রতীককে বলা হয় বর্ণ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ধ্বনির প্রতীককে কি বলা হয়? বর্ণ বলা হয়। এটাও একটু কষ্ট করে তোমরা দাগিয়ে নাও। পরীক্ষায় থাকতে পারে যে ধ্বনির প্রতীককে কি বলা হয়? উত্তর হবে ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ। এই বর্ণ কানে শোনার বিষয়কে চোখে দেখার বিষয়ে পরিণত করে। ভাষার সবগুলো বর্ণকে একত্রে বলা হয় বর্ণমালা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকতে পারে। ভাষার সবগুলো ধ্বনিকে বর্ণকে একত্রে বলা হয় কি? উত্তর হবে যে একত্রে বলা হয় কিন্তু বর্ণমালা বলা হয়, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আর একটা কথা বলে রাখি, তোমরা স্ক্রিনে হয়তো লেখাগুলো অনেক ছোট করে দেখতে পাচ্ছ। তো কোনো প্রবলেম নেই, তোমরা একটু স্ক্রিনটা বড় করে নিবে। এবং তোমরা যদি সামনে বইটা নিয়ে বসে থাকো, আমি যেভাবে বলছি আমি ভিডিও শুরুতেই বলেছিলাম, তোমরা যদি সামনে বইটা নিয়ে বসো, ইনশাআল্লাহ তোমরা A to Z বুঝতে পারবে। কারণ তোমাদের সুবিধার্থে একদম সরাসরি বই থেকে পড়াচ্ছি। তারপরে দেখো ধ্বনির বিভাজন অনুযায়ী বাংলা বর্ণমালাকে ২ ভাগে ভাগ করা হয়। স্বরধ্বনি, স্বরধ্বনির প্রতীক, স্বরবর্ণ এবং ব্যঞ্জনধ্বনির প্রতীক, ব্যঞ্জনবর্ণ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট আরেকটা প্রশ্ন হতে পারে, যে আমি দাগিয়ে দিচ্ছি দেখো, যে ধ্বনির বিভাজন অনুযায়ী বাংলা বর্ণমালাকে কয় ভাগে ভাগ করা হয়? ২টি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে যে স্বরধ্বনির প্রতীক স্বরবর্ণ এবং অন্যটি হচ্ছে কিন্তু ব্যঞ্জনধ্বনির প্রতীক ব্যঞ্জনবর্ণ, ঠিক আছে? মনে রাখবা কয় ভাগে ভাগ করা হয়েছে বর্ণমালাগুলোকে? ২টি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে স্বরধ্বনি বর্ণ, ঠিক আছে? স্বরধ্বনি প্রতীক, আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনির প্রতীক। তারপরে দেখো বাংলা বর্ণমালার মূল বর্ণের সংখ্যা হচ্ছে ৫০টি। ঠিক আছে? তোমাদের পরীক্ষায় থাকতে পারে যে বাংলা বর্ণমালার মূল বর্ণের সংখ্যা কতটি? উত্তর হবে কিন্তু টোটাল ৫০টি। তো এর মধ্যে একটা জিনিস লক্ষণীয় হচ্ছে যে ৩৭টি কিন্তু ছিল, আমরা আ ভিডিও শুরুতে বলেছিলাম বাংলা ভাষায় ৩৭টি মৌলিক ধ্বনি রয়েছে। ঠিক আছে? পরীক্ষার জন্য একটা তোমরা অনেকে প্যাচ লাগাতে পারো যে টোটাল যে বর্ণমালার সঙ্গে তোমরা কিন্তু একটা প্যাচ লাগাতে পারো। আমি তোমাদেরকে এটা ভেঙে দিচ্ছি যে বাংলা বর্ণমালায় মূল বর্ণের সংখ্যা অর্থাৎ অক্ষরের সংখ্যা কিন্তু ৫০টি। ঠিক আছে? এই যে এটা, এবং আমরা ভিডিও শুরুতে তোমাদেরকে ১ম লাইনে দেখিয়েছিলাম বাংলা ভাষায় ৩৭টি মৌলিক ধ্বনি রয়েছে। তো মৌলিক ধ্বনি এবং বর্ণের মধ্যে একটা পার্থক্য রয়েছে। তো মনে রাখবা মৌলিক ধ্বনি হচ্ছে বাংলা ভাষায় টোটাল ৩৭টি এবং মূল বর্ণের সংখ্যা টোটাল হচ্ছে ৫০টি। ঠিক আছে? তো ৫০টির মধ্যে আমরা জানি যে স্বরবর্ণ হচ্ছে কিন্তু ১১টি এবং ব্যঞ্জনবর্ণ কিন্তু হচ্ছে ৩৯টি। টোটাল হচ্ছে ৫০টি। তো আশা করি এটা দাগিয়েছ। বাংলা বর্ণমালার মূল বর্ণের সংখ্যা হচ্ছে ৫০টি। তারপরে দেখো, তবে মূল বর্ণের পাশাপাশি বাংলা বর্ণমালা রয়েছে নানা ধরনের কারবর্ণ, অনুবর্ণ, যুক্ত বর্ণ ও সংখ্যা বর্ণ। এগুলো একটু মনে রাখবা। তো তারপরে আমরা চলে যাচ্ছি দেখো, মূল বর্ণগুলো স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ বিভক্ত। তো আমরা যে একটু আগে দেখেছি এখানে দেখো বাংলা বর্ণমালায় টোটাল ৫০টি বর্ণ রয়েছে। তার মধ্যে মূল বর্ণ আমরা জানি যে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ ১১টি এবং ব্যঞ্জন বর্ণ হচ্ছে ৩৯টা। তো এখানের মধ্যে আমরা লক্ষ্য করি স্বরবর্ণগুলো এখানে দেওয়া হয়েছে দেখো, এই যে ১১টি, এই ১১টা একটু ভালো করে পড়ে নিবা, মনে রাখবা। এবং ব্যঞ্জন বর্ণ আমরা জানি ৩৯টি। এই যে এই ক থেকে শুরু করে, ঠিক আছে, চন্দ্রবিন্দু পর্যন্ত। এখানে এগুলো পড়ে নেবে। এগুলো পড়ে আর আমি সময় নষ্ট করছি না। আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? তো তারপরে দেখো কার বর্ণ। স্বরবর্ণের মোট ১০টি সংক্ষিপ্ত রূপ রয়েছে, সেগুলোর নাম কার বর্ণ। তোমাদেরকে এটা দাগাতে হবে খুব ভালো করে, যে স্বরবর্ণের টোটাল কতটি সংক্ষিপ্ত রূপ রয়েছে। উত্তরটা হবে, ঠিক আছে? তারপরে দেখো, কোনো ব্যঞ্জন বর্ণের সঙ্গে কার বর্ণ বা হর্ষ চিহ্ন না থাকলে ব্যঞ্জনটির সঙ্গে একটি অ আছে বলে ধরে নেওয়া হয়। এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা ভালো করে দাগিয়ে নাও। অলরেডি আমার বইয়ে দেখো এখানে দাগানো আছে, তোমরা একটু কষ্ট করে দাগিয়ে নাও। তো তারপরে দেখো আমরা চলে যাচ্ছি অনুবর্ণ। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম হচ্ছে অনুবর্ণ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা অনেকবার এমসিকিউ এসেছে পরীক্ষাতে, বোর্ড পরীক্ষাতেও এসেছে, যে ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কি?
উত্তর হবে যে অনুবর্ণ। অনুবর্ণের মধ্যে রয়েছে ফলা, রেফ ও বর্ণ সংক্ষেপ। দেখো অনুবর্ণের মধ্যে কি কি রয়েছে এগুলো একটু মনে রাখবা। অনুবর্ণের মধ্যে রয়েছে ফলা, রেফ ও বর্ণ সংক্ষেপ। অনুবর্ণের মধ্যে কি রয়েছে? রয়েছে ফলা, রেফ ও বর্ণ সংক্ষেপ। আশা করি এটাও তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তো ফলা, দেখো এই ফলাটা কি? ব্যঞ্জন বর্ণের কিছু সংক্ষিপ্ত রূপ অন্য ব্যঞ্জনের নিচে অথবা ডান পাশে ঝুলে থাকে, সেগুলোকে ফলা বলে। এটা মনে রাখবা যে ফলা কাকে বলে, ঠিক আছে? এই ফলাটা কাকে বলে সেটা মনে রাখবা। যেমন ন ফলা, ব ফলা, ম ফলা, জ ফলা, র ফলা, ল ফলা, এগুলো আর কিছু বোঝানোর নেই। আশা করি এগুলো তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? তারপরে দেখো যেমন র ফলা রয়েছে, যদি তোমাদেরকে র ফলাটা একটু বোঝাই। দেখো এই র ফলা, ফলাটা কি তোমাদেরকে বোঝাচ্ছে কি, এখানে যদি আমরা একটু উদাহরণে দেখি, যেমন ফলা এসেছে, দেখো লিখেছে যে ব্যঞ্জন বর্ণের কিছু সংক্ষিপ্ত রূপ অন্য ব্যঞ্জনের নিচে অথবা ডানে পাশে বসে থাকে, সেগুলোকে ফলা বলে। তো আমি তোমাদেরকে একদম প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি। দেখো কি লেখা আছে এখানে, যে ফলা মানে ব্যঞ্জন বর্ণের, আমরা জানি ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত যে ৩৯টি বর্ণ রয়েছে সেগুলোকে ব্যঞ্জন বর্ণ বলে। তো এখানে লেখা আছে যে ব্যঞ্জন বর্ণের কিছু সংক্ষিপ্ত রূপ অন্য ব্যঞ্জনের নিচে, অর্থাৎ আমরা যদি লেখো এখানে লিখি ব লিখি, তো বটা কিন্তু একটা ক থেকে চন্দ্রবিন্দু, অর্থাৎ এগুলো কিন্তু ব্যঞ্জন বর্ণ। তো ব্যঞ্জন বর্ণের নিচে অথবা ডান পাশে ঝুলে থাকে, ঠিক আছে? ব্যঞ্জন বর্ণের কিছু সংক্ষিপ্ত রূপ, অর্থাৎ সেগুলো ব্যঞ্জন বর্ণেরই সংক্ষিপ্ত রূপ। এই দেখো রফলা দিয়ে দিলাম, তো রফলাটা এসেছে কিন্তু র থেকে, ঠিক আছে? তো র থেকে রফলাটা এসেছে, তো ঝুলে থাকে নিচে, আমরা এখানে পড়েছি, দেখো তোমরা বইয়ে ভালো করে লক্ষ্য করো। তো দেখো ব্রাজিল, এই দেখো ব্রাজিল লিখেছি একটি দেশের নাম। তো দেখো এখানে কিন্তু আমরা যে ফলাটা ছিল এটা একটা রফলা লিখেছি, ব্যঞ্জনের নিচে কিন্তু ঝুলে কিন্তু একটি একটি শব্দ তৈরি হয়েছে, এটাই কিন্তু এখানে বলা হয়েছে। তো তারপরে আমরা দেখি যে রেফ, রেফ দেখবো র এর একটি অনুবর্ণ রেফ। আমাদের পরীক্ষায় থাকতে পারে রেফ কি, পরীক্ষায় এমসিকিউ থাকতে পারে, উত্তরটা হবে যে র এর একটি অনুবর্ণ হচ্ছে রেফ। বর্ণ সংক্ষেপ, যুক্ত বর্ণ লিখে অনেক সময় বর্ণকে সংক্ষেপ করার প্রয়োজন হয়, এগুলো বর্ণ সংক্ষেপ। যেমন উম, দ, দন্তু ন, ঠিক আছে, ম। যুক্ত বর্ণ লিখতে অনেক সময় বর্ণকে সংক্ষিপ্ত করার প্রয়োজন হয়, সেগুলোকে বলে বর্ণ সংক্ষেপ। অর্থাৎ তোমরা যদি এখানে যে লাইনটা এটা যদি মনে রাখতে পারো, তাহলে আমি মনে করি যে পরীক্ষায় তোমরা আসলে কিন্তু অনেক সহজেই আনসার করতে পারবে। তো এগুলো খুব একটা আহামরি কঠিন বিষয় না, এগুলো যদি ৪-৫ বার করে পড়ো ইনশাল্লাহ এগুলো তোমরা পারবে। তো তারপরে সরাসরি চলে যাচ্ছি যুক্ত বর্ণ। যুক্ত বর্ণে তোমরা সরাসরি চলে যাচ্ছি। একাধিক বর্ণ যুক্ত হয়ে যুক্ত বর্ণ তৈরি হয়। যুক্ত হওয়া বর্ণগুলোকে দেখে অনেক সহজে চেনা যায়, কখনো সহজে চেনা যায় না। এই দিক দিয়ে যুক্ত বর্ণ দুই রকম, স্বচ্ছ ও অস্বচ্ছ। এখানে একটা ইম্পর্টেন্ট হচ্ছে যে যুক্ত বর্ণ কত প্রকার? উত্তর হবে যুক্ত বর্ণ দুই প্রকার, একটা হচ্ছে স্বচ্ছ যুক্ত বর্ণ এবং আরেকটা হচ্ছে অস্বচ্ছ যুক্ত বর্ণ, ঠিক আছে? এটা অর্থ মূলত বোঝাচ্ছে যে স্বচ্ছ মানে যেটা দেখে বোঝা যাবে যে এটা যুক্ত বর্ণ, যুক্ত বর্ণের দুইটার মধ্যে কি কি অক্ষর রয়েছে, ঠিক আছে? এবং আরেকটা যেটা দেখতে পাচ্ছ অস্বচ্ছ, সেটার মধ্যে তোমরা আন্দাজ সহজে করতে পারবে না যদি তোমরা না জানো, সেটা হচ্ছে অস্বচ্ছ। তো এগুলো তোমরা একটু পড়ে নেবা, এগুলো বলে আমি আর সময় নষ্ট করতে চাচ্ছি না। তো আমি ভিডিও শুরুতেই বলছি যে তোমরা অবশ্যই বইটা, তোমাদের যে বাংলা দ্বিতীয় বইটা রয়েছে এই বইটা সামনে নিয়ে আমি যে পরিচ্ছেদগুলো পড়াচ্ছি সেই পরিচ্ছেদগুলো তোমাদেরকে পড়তে হবে। আর ভিডিওটা যারা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখতে পারবে, আমি ভিডিও শুরুতেও বলেছিলাম এখনো বলছি, সে কিন্তু পরীক্ষায় ইনশাল্লাহ শতভাগ আনসার করতে পারবে, তাতে কোনো সন্দেহ নেই। কথা হচ্ছে আমি ভিডিওটা তোমাদেরকে করাচ্ছি, ক্লাসটা করাচ্ছি তোমাদেরকে, সামনে তোমাদের এই বাংলা দ্বিতীয় বইটা নিয়ে বসতে হবে, যেখানে বলবো দাগানোর জন্য সেখানে দাগাতে হবে। কারণ স্ক্রিনে হয়তো তোমরা যে লেখাগুলো দেখতে পাচ্ছ খুবই ছোট ছোট করে দেখা যাচ্ছে। তো তোমরা যদি বইটা সামনে নিয়ে বসো তোমরা কিন্তু খুব সহজে বুঝতে পারবে। একদম শিক্ষক যেভাবে তোমাদেরকে ক্লাসে পড়ায় সেভাবে কিন্তু আমি পড়ানোর চেষ্টা করছি, একদম ভেঙে ভেঙে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদেরকে বুঝছে। তো আমাদের কিন্তু তারপরে চলে যাব সংখ্যা বর্ণ।
বাংলা ভাষা সংখ্যা নির্দেশের জন্য 10টি সংখ্যা বর্ণ রয়েছে। তো এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা অনেকেই এটা সহজ ভাবো, কিন্তু পরীক্ষায় যখন এটা আসে যে বাংলা ভাষার সংখ্যা বর্ণ কতটি রয়েছে, তোমরা কিন্তু সেগুলো আনসার করতে পারো না। তো এখানে দেখো বাংলা ভাষার সংখ্যা বর্ণ রয়েছে টোটাল কিন্তু 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তো বাংলা ভাষার টোটাল সংখ্যা বর্ণ কিন্তু কতটি রয়েছে, তোমরা যদি পরীক্ষায় যদি এটা আসে, আমি আশা করতে পারি যে বাংলা ভাষায় সংখ্যা বর্ণ কতগুলো রয়েছে তোমরা কিন্তু সেটা লিখতে পারবে, ঠিক আছে? তো দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তো বাংলা ভাষায় টোটাল 10টি সংখ্যা বর্ণ রয়েছে। তো দেখো এতক্ষণ পর্যন্ত কিন্তু আমি তোমাদেরকে যে প্রথম পরিচ্ছেদটা ছিল, দুঃখিত, পরিচ্ছেদ নাম্বার 5টা কিন্তু তোমাদেরকে এতক্ষণ পর্যন্ত পড়েছি। পরিচ্ছেদ নাম্বার 5 পর্যন্ত কিন্তু 5 থেকে তোমাদের এবার দাখিল পরীক্ষার জন্য শুরু। 1 থেকে 5 পর্যন্ত পরিচ্ছেদ আবার নেই, কারণ আমরা জানি যে তোমাদের কিন্তু যে তোমরা যখন নবম শ্রেণীতে পড়তে 2024 সালে যখন তোমরা নবম শ্রেণীতে পড়তে, তোমাদের কিন্তু তখন কারিকুলাম ছিল অন্য। তো তোমাদের দশম শ্রেণীতে যখন তোমরা উঠেছ 2025 সালে, দশম শ্রেণীতে উঠেছে, তখন কিন্তু তোমাদের বই আবার চেঞ্জ করা হয়েছে। যে কারণে কিন্তু একটু সংক্ষিপ্ত আকারে তোমাদের সাজেশনটা করা হয়েছে, অর্থাৎ সিলেবাসটা করা হয়েছে আর কি। তো আমি বলবো তোমরা এগুলো একটু ভালো করে পড়ে নেবা। তো আমরা এখন অনুশীলনগুলো দেখবো যে অনুশীলনের উত্তরগুলো আমরা বের করতে পারি কিনা, ঠিক আছে? তোমরা অবশ্যই যারা অনুশীলনগুলো জানো না, তোমরা অবশ্যই আমি বলবো তোমরা অনুশীলনগুলো একটু, আমি যেখানে বলবো সেগুলো একটু দাগিয়ে নিবে, ঠিক আছে? তো অনুশীলনীগুলো তোমরা একটু দাগিয়ে নিবে আমি যেখানে বলবো। দেখো বাংলায় মৌলিক স্বরধ্বনি কতটি? উত্তর হবে কিন্তু 10টি। আমরা যেখানে পড়েছিলাম বাংলা ভাষায় সংখ্যা নির্দেশের জন্য 10টি সংখ্যা রয়েছে। তো দুঃখিত, বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কতটি? উত্তর হবে 60টি। এই যে আমরা এখানে পড়েছিলাম, দেখো এই যে বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি হচ্ছে 60টি। কোথায় পড়েছিলাম দেখো, এই যে দেখো দ্বিতীয় নাম্বার লাইনে ধ্বনি ও বর্ণ যে পরিচ্ছেদটা রয়েছে, এখানে দ্বিতীয় নাম্বার রয়েছে মৌলিক স্বরধ্বনি হচ্ছে 60টি। তো তোমাদের পরীক্ষা যদি আসে বাংলায় মৌলিক স্বরধ্বনি কতটি, উত্তর হবে কিন্তু 60টি। একের অর্থাৎ ক নাম্বারে এমসিকিউর উত্তর হবে বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি হচ্ছে 60টি। এটা ভালো করে দাগাও। তারপরে দেখো, ঠিক আছে, কোন ধ্বনিগুলো উচ্চারণের সময় মুখ গহ্বরের কোথাও বাধা পায় না? উত্তর হবে স্বরধ্বনি, ক নাম্বারটা, এটা দাগাও। তারপরে দেখো 3, স্বরধ্বনির প্রতীককে বলা হয়, স্বরধ্বনির প্রতীককে বলা হয় কিন্তু বর্ণ বলা হয়। স্বরধ্বনির প্রতীককে কি বলা হয়? উত্তর হবে বর্ণ বলা হয়। তারপরে দেখো 4 নাম্বারটা দেখো যে ব্যঞ্জন বর্ণের সঙ্গে কার বর্ণ বা হর্ষ চিহ্ন না থাকলে কোন ধ্বনি আছে বলে ধরে নেওয়া হয়? উত্তর হবে অ, ঠিক আছে? এই যুক্ত বর্ণটি কোন কোন বর্ণ দিয়ে তৈরি? 5 নাম্বারটা দেখো যে যুক্ত বর্ণটি কোন কোন বর্ণ দিয়ে তৈরি? উত্তরটা হবে ইয়। দেখো এখানে লক্ষ্য করে 5 নাম্বারটা, আমরা 5 নাম্বার যে এখানে বহু নির্বাচনী বা এমসিকিউটা দেখছি সেটা আমি বলছি। এটা দেওয়া আছে দেখো, ইয় ও মদিনস্য, মদিনস্য ও ইয়, মদিনস্য ও মূর্ধন্য এবং মূর্ধন্য ও মদিনস্য। তো উত্তরটা হবে কিন্তু মূর্ধন্য ও মদিনস্য, ঠিক আছে, ঘ নাম্বারটা। তারপরে দেখো যে 6 নাম্বারটা, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কি? আমরা একটু আগেও পড়েছি, আমরা সকলে জানি যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বর্ণ বলা হয়? অর্থাৎ ক নাম্বারটা উত্তর হবে। তোমরা যেগুলো বলছি দাগিয়ে নিবে। 7 নাম্বার দেখো, ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কি? ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম আমরা পড়েছি কি যে অনুবর্ণ। অনুবর্ণ হচ্ছে ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম। তারপরে দেখো 8 নাম্বার, নিচের কোন জোড়াটি যুক্ত বর্ণের রূপ ভেদকে প্রকাশ করে? নিচের কোন জোড়াটি যুক্ত বর্ণের রূপকে ঠিক আছে, যুক্ত বর্ণের রূপভেদকে প্রকাশ করে? উত্তরটা হবে যে স্বচ্ছ ও অস্বচ্ছ। স্বচ্ছ ও অস্বচ্ছ উত্তর হবে। তারপর দেখো বাংলা কার বর্ণের সংখ্যা কতটি? বাংলা কার বর্ণের সংখ্যা হচ্ছে টোটাল 10টি। তারপরে দেখো 10 নম্বর এমসিকিউটা দেখো বা বহু নির্বাচন, এটা বাংলা সংখ্যা বর্ণ কয়টি? আমরা একটু আগেও পড়েছি বাংলা সংখ্যা বর্ণ হচ্ছে টোটাল, যে বাংলা সংখ্যা বর্ণ হচ্ছে টোটাল দেখো যে 10টি আমরা পড়েছিলাম এখানে যে 10টি, ঠিক আছে?
তো আমরা এতক্ষণ পর্যন্ত তোমাদের সাথে প্রথম পরিচ্ছেদটা দুঃখিত পঞ্চম পরিচ্ছেদটা নিয়ে আলোচনা করেছি। তারপরে আমরা সরাসরি চলে যাব ষষ্ঠ পরিচ্ছেদে। ঠিক আছে, ষষ্ঠ পরিচ্ছেদে তোমাদের আমি ভিডিও শুরুতে বলেছিলাম তোমাদের পরীক্ষার জন্য যে যে বিষয়গুলো পড়া প্রয়োজন সেইগুলোই আমি আজকে ভিডিওতে পড়াচ্ছি। তোমরা এগুলো ভালো করে পড়ে নিবা। তো ভিডিওটা এমনিই অনেকটা দেরি হচ্ছে, অনেক লং একটি ক্লাস হতে যাচ্ছে, আমি ভিডিও শুরুতে বলেছিলাম। তো আমি যেভাবে ক্লাসটা একদম ভেঙে ভেঙে নিচ্ছি, এভাবে যদি তোমাদেরকে আমি দেখলাম যদি এভাবে পড়াই তাহলে অনেক সময়ের প্রয়োজন। তো আমি এখন তোমাদেরকে যেভাবে পড়াবো এখন থেকে তোমাদের যে বিষয়গুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এমসিকিউ থাকতে পারে সেগুলো আমি তোমাদেরকে বলবো দাগানোর জন্য, সেগুলো তোমরা দাগিয়ে নিবে। তাহলে তোমাদের অনেক, আমি বলতে পারি তোমাদের সময়ও অনেক বাঁচবে এবং আমিও ক্লাসটা খুব তাড়াতাড়ি শেষ করতে পারবো। ঠিক আছে? তো তারপরে আমরা চলে যাচ্ছি, দেখো পরিচ্ছেদ ৬ স্বরধ্বনি। তো উচ্চারণের সময় জীবের উচ্চতা অনুযায়ী জীবের ঠিক আছে সম্মুখ, পশ্চাৎ অবস্থান অনুযায়ী এবং ঠোঁটের উন্মুক্তি অনুযায়ী স্বরধ্বনিকে ভাগ করা হয়। ঠিক আছে, এই চারটা তোমরা পড়ে নেবা, এটা আর বোঝার কিছু নেই, যেহেতু তোমরা এমসিকিউ পড়বা। আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদেরকে বলবো দাগানোর জন্য। দেখো, উচ্চারণের সময় জীব কতটা উপরে উঠে বা কতটা নিচে নামে সেই অনুযায়ী স্বরধ্বনি ৪ ভাগে বিভক্ত। পরীক্ষা থাকতে পারে যে স্বরধ্বনি কতভাবে বিভক্ত, ঠিক আছে, উচ্চারণের সময় জীব কতটা উপরে উঠে এবং কতটা নিচে নামে তার তারতম্য অনুযায়ী যে কিন্তু স্বরধ্বনি ৪টি ভাগে বিভক্ত। এই ৪টি ভাগ এখানে দেখো দেওয়া আছে, এই ৪টি ভাগ তোমরা একটু ভালো করে পড়ে নিবা। তারপরে দেখো জীবের সম্মুখ বা পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি ৩ ভাগে বিভক্ত। ঠিক আছে, সম্মুখ স্বরধ্বনি ই, এ, মধ্য স্বরধ্বনি আ, পশ্চাৎ স্বরধ্বনি অ, উ, উ। সম্মুখ স্বরধ্বনি বেলায় জিভ সামনের দিকে উঁচু বা নিচু হয়, পশ্চাৎ স্বরধ্বনির বেলায় জিভ পিছনের দিকে উঁচু বা নিচু হয়। এগুলো একটু মনে রাখবা। তারপরে দাগাবা, অবশ্যই আমি বলবো এটা দাগানোর জন্য। স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট কতটুকু খোলা বা বন্ধ থাকে, অর্থাৎ কি পরিমাণ উন্মুক্ত হয়, তার ভিত্তিতে স্বরধ্বনি ৪ ভাগে বিভক্ত। তো স্বরধ্বনি কয় ভাগে বিভক্ত তার কিসের উপর নির্ভর করে, এই যে এই জায়গাটা একটু ভালো করে তোমাদেরকে দাগাতে হবে, আমি যে লাইনটা তোমাদেরকে বলেছি। আর অলরেডি আমার বইয়ে দেখো লক্ষ্য করে এটা কিন্তু দাগানো রয়েছে, তোমরা ওইটা দাগিয়ে নাও। তারপরে দেখো অনু অনুনাসিক স্বরধ্বনি। ঠিক আছে, অনুনাসিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি গুলো উচ্চারণের সময় বায়ু শুধু মুখ দিয়ে বেরিয়ে আসে। এই সময়ে কোমল তালু স্বাভাবিক অবস্থায় থাকে, কিন্তু ধ্বনিগুলো উচ্চারণের সময় কোমল তালু খানিকটা নিচে নেমে গেলে কিছুটা বায়ু নাক দিয়ে বের হয়, কিছুটা বায়ু নাক দিয়ে বের হয়। ঠিক আছে, এর ফলে ধ্বনিগুলো অনুনাসিক হয়। ঠিক আছে, তো এটা তোমরা মনে রাখলে হবে, এটা দাগানোর কোনো প্রয়োজন নেই। অনুনাসিক হয়ে যায় কিভাবে, স্বরধ্বনি ও এই অনুনাসিকতা বোঝাতে বাংলা স্বর বর্ণে উপরে চন্দ্রবিন্দু ব্যবহার হয়ে থাকে। তো চন্দ্রবিন্দুর কেন ব্যবহার হয়ে থাকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, অনুনাসিকের জন্য। ঠিক আছে, অর্থাৎ নাক দিয়ে উচ্চারণ করা হয়, আমরা সেই জন্য কিন্তু চন্দ্রবিন্দুটা ব্যবহার করে থাকি। যেমন চন্দ্রবিন্দু আমরা পাঁচে ব্যবহার করে থাকি। ঠিক আছে, তারপরে দেখো মৌলিক স্বরধ্বনিগুলো এখানে দেওয়া আছে। আমরা একটু আগেও যে পঞ্চম পরিচ্ছেদ পড়েছিলাম, পঞ্চম পরিচ্ছেদে কিন্তু আমরা পড়েছিলাম যে মৌলিক স্বরধ্বনি টোটাল হচ্ছে 60টি। যে মৌলিক স্বরধ্বনি টোটাল হচ্ছে 60টি আমরা পড়েছিলাম। দেখো মৌলিক স্বরধ্বনি 60টি এখানেও রয়েছে, 1 2 3 4 5 6 7। ঠিক আছে, তারপরে দেখো অনুনাসিক স্বরধ্বনি রয়েছে টোটাল কয়টা, 1 2 3 4 5 6 7। অনুনাসিক স্বরধ্বনি হচ্ছে টোটাল 60টি। আশা করি তোমরা বুঝতে পারছো। তো তারপরে দেখো অর্ধ স্বরধ্বনি। অর্ধ স্বরধ্বনি দেখো বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি হচ্ছে টোটাল 4টি। এই দেখো আমি এখানে দাগিয়ে রেখেছি অলরেডি, এটা তোমরা দাগিয়ে নাও। বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি টোটাল হচ্ছে কয়টি, 60টি। এটা দাগাও। তারপর দেখো স্বরধ্বনি উচ্চারণ করার সময় টেনে দীর্ঘ করা যায়, কিন্তু অর্ধ স্বরধ্বনিকে কোনোভাবেই দীর্ঘ করা যায় না। তো এখানে একটা ইম্পর্টেন্ট, স্বরধ্বনিকে কিন্তু অবশ্যই টেনে দীর্ঘ করা যায়, এবং যেগুলো অর্ধ স্বরধ্বনি রয়েছে সেগুলোকে কিন্তু টেনে দীর্ঘ করা যায় না। চাই শব্দে দুটি স্বরধ্বনি আছে, চাই শব্দে দুটি স্বরধ্বনি আছে। ঠিক আছে, এগুলো একটু বুঝে বুঝে পড়বা, এতে এগুলো বুঝালে অনেক সময়ের প্রয়োজন হবে আমি মনে করি, যে কারণে আমি এগুলো আর বুঝাচ্ছি না, এগুলো একটু তোমরা বুঝে বুঝে পড়ে নেবা। আমি যেগুলো তোমাদেরকে দিয়েছি এগুলো অনেক ইম্পর্টেন্ট দাগানোর জন্য যেগুলো বলেছি। দেখো পূর্ণ স্বরধ্বনি ও অর্ধ স্বরধ্বনি একত্রে উচ্চারিত হলে দ্বি-স্বরধ্বনি হয়, এটা দাগাও যে দ্বি-স্বরধ্বনি কিভাবে হয়। তারপর দেখো বাংলা বর্ণমালায় দুটি দ্বি-স্বরধ্বনির জন্য আলাদা বর্ণ নির্ধারণ আছে। ঠিক আছে, এটাও তোমাদেরকে অবশ্যই দাগাতে হবে। বাংলা বর্ণমালায় দুটি দ্বি-স্বরধ্বনির জন্য আলাদা বর্ণ নির্ধারণ আছে। ঠিক আছে,
এটা মনে রাখবা। তো দেখো আমরা তোমাদের সাথে কিন্তু ইতিমধ্যে আমরা ষষ্ঠ পরিচ্ছেদ যে রয়েছে স্বরধ্বনির যে ইম্পর্টেন্ট বিষয়গুলো ছিল এমসিকিউ থাকতে পারে সেগুলো নিয়ে আমরা এখন কিন্তু আলোচনা করেছি। তো এখানে যে এমসিকিউ গুলো রয়েছে তোমাদের বইয়ের, তোমরা আমি যেগুলো উত্তর বলবো সেগুলো তোমরা অবশ্যই তোমরা কিন্তু দাগিয়ে নিবে। ঠিক আছে? দেখো ১ নাম্বারটা দেখো, উচ্চারণের সময় জীবের কোন অবস্থানের কারণ স্বরধ্বনি ভাগ করা হয়? অপশনে রয়েছে উচ্চতা, সম্মুখ, পশ্চাৎ, সবগুলোই সঠিক। তো এখানে উত্তর হবে কিন্তু সবগুলো কিন্তু সঠিক। আমরা একটু আগে পড়েছি। তারপরে দেখো হ্রস্ব উচ্চারণের সময় জীবের অবস্থান। হ্রস্ব উচ্চারণের সময় জীবের অবস্থান উত্তর হবে কিন্তু উচ্চ সম্মুখ। ঠিক আছে? দুঃখিত, এটা উত্তরটা হবে উচ্চ পশ্চাৎ হবে। এই যে গ নাম্বারটা আরকি। তারপরে দেখো ৩ নাম্বার, সরায়া উচ্চারণের সময় ঠোঁটের উন্মুক্তি কেমন? সরায়া উচ্চারণের সময় ঠোঁটের উন্মুক্তি কেমন? ঠিক আছে? উন্মুক্তি হবে কিন্তু বিবৃত হবে এটা, বিবৃত। তারপরে দেখো ৪ নাম্বারটা, জীবের সম্মুখ বা পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি কত প্রকার? ঠিক আছে? আমরা একটু আগে ওইটা পড়েছিলাম যে জীবের সম্মুখ বা পশ্চাৎ অবস্থান অনুযায়ী জীব অনুযায়ী স্বরধ্বনি কত প্রকার? উত্তরটা কিন্তু হবে স্বরধ্বনি হচ্ছে এভাবে কিন্তু ৩ প্রকার। তারপরে দেখো জীবের সম্মুখ বা পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি কত প্রকার? দাঁড়াও আমরা একটু দেখে নেই। উম হ্যাঁ, ৩ প্রকার। ঠিক আছে? তারপরে দেখো ৫ নাম্বার এমসিকিউটা বা সঠিক উত্তরটা দেখো, বাংলা স্বরবর্ণের উপরে চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় কি বোঝাতে? উত্তর হবে অনুনাসিকতা। তারপরে দেখো ৬ নাম্বার, যে সকল স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না তাদের বলে, উচ্চার হবে যে যে সকল স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না তাদেরকে কি বলে? উত্তরটা কিন্তু হবে যে অর্ধ স্বরধ্বনি। ঠিক আছে? অর্ধ স্বর। তারপরে দেখো ৭ নাম্বার, পূর্ণ স্বরধ্বনি ও অর্ধ স্বরধ্বনি একত্রে মিলে হয়। অর্থাৎ পূর্ণ স্বরধ্বনি এবং অর্ধ স্বরধ্বনি একত্রে মিলে কি হয়? ঠিক আছে? পূর্ণ স্বরধ্বনি ও অর্ধ স্বরধ্বনি একত্রে মিলে হয় দ্বি-স্বরধ্বনি। ঠিক আছে? তারপরে দেখো লাউ শব্দের মধ্যে কোন কোন স্বরধ্বনি আছে? লাউ শব্দের মধ্যে কোন কোন স্বরধ্বনি আছে? তো এটা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারি সরায়া প্লাস রস্যৌ। ঠিক আছে? লাউ স্বরধ্বনির মধ্যে রয়েছে সরায়া প্লাস রস্যৌ মিলিয়ে কিন্তু লাউ স্বরধ্বনিটা হয়েছে। আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছ। তো তারপরে আমরা চলে যাচ্ছি সরাসরি পরিচ্ছেদ নাম্বার ৭ এ ব্যঞ্জন স্বরধ্বনিতে চলে যাব। তো ব্যঞ্জন স্বরধ্বনিটা একটু এখানে মোটামুটি এটা বড় আছে ব্যঞ্জন স্বরধ্বনিটা। ঠিক আছে? তো আমি যদি বলি ব্যঞ্জন স্বরধ্বনিটা তোমাদের আ বইয়ের এমসিকিউ গুলো তোমরা একটু ভালো করে পড়ে নেবা। ঠিক আছে? উচ্চারণের স্থান ও প্রকৃতি ধ্বনি কম্পন ও বায়ু প্রবাহ বিবেচনায় ব্যঞ্জন ধ্বনিকে অন্তত ৪ ধরনে ভাগ করা যায়। এই ১ম লাইনটাই তোমাদেরকে মনে রাখতে হবে। ব্যঞ্জন ধ্বনিকে অন্তত কয়টি ধরনে ভাগ করা যায়? উত্তর হবে ৪ টি ধরনে ভাগ করা যায়। যে ধরনগুলো হচ্ছে উচ্চারণ অনুযায়ী বিভাজন, উচ্চারণের প্রকৃতি অনুযায়ী বিভাজন, ধ্বনির কম্পমাত্রা অনুযায়ী বিভাজন এবং ধ্বনি সৃষ্টিতে বায়ু প্রবাহের মাত্রা অনুযায়ী বিভাজন। আশা করি এটা তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে গিয়েছে। তো আমি দেখো তোমরা হয়তো অনেকেই ভাবছো মাত্র ২ টা পরিচ্ছেদ পড়াতে এত সময়ের প্রয়োজন হয়েছে। কারণ দেখো আমি ২ টা পরিচ্ছেদই কিন্তু খুবই একদম ভেঙে, ভেঙে পড়িয়েছি। খুবই বুঝিয়ে, বুঝিয়ে তোমাদেরকে পড়িয়েছি। তো আমি এখন যেটা ভাবছি তোমাদেরকে এভাবেই নেওয়ার চেয়ে তোমরা অনেকেই হয়তো যে তোমাদের বইয়ের যে এমসিকিউ গুলো থাকে শেষে সেই বইয়ের এমসিকিউ গুলো যদি আমি তোমাদেরকে উত্তরগুলো বলে দিই তোমরা হয়তো আরো বেশি উপকৃত হতে পারবে। আর সবথেকে বড় কথা হচ্ছে আমি যেটা লক্ষ্য করেছি এর আগেও বা সবসময় যেটা হয় তোমাদের যে বইয়ের পিছনে যে এমসিকিউ গুলো থাকে সেগুলোই কিন্তু বেশিরভাগ পরীক্ষাতে এসে থাকে। ঠিক আছে? এত গাইড পড়ার কোনো প্রয়োজন নেই। বইয়ের পিছনের যে এমসিকিউ গুলো রয়েছে বাংলা ২য় পত্রের ক্ষেত্রে বিশেষ করে সেই এমসিকিউ গুলো যদি কোনো স্টুডেন্ট ভালো করে পড়তে পারে আমি আশা করতে পারি সে কিন্তু পরীক্ষায় আনসার করতে পারবে। তো আমি তোমাদের সময়ের যাতে সময়টা কম লাগে, ঠিক আছে? সেই অনুযায়ী আমি একটু বলব। তোমাদেরকে যে পরিচ্ছেদগুলো আমি ১ম এ ভিডিওর শুরুতে বলেছিলাম দেখো তোমরা যে তোমাদের এবারের যে দাখিল পরীক্ষা ২০২৬ সালে যে পরীক্ষাটা হবে তোমাদের পরীক্ষার জন্য যে এমসিকিউ বা বহু নির্বাচনী থাকবে
তারপর জন্য কিন্তু পরিচ্ছেদ 5 থেকে শুরু করে পরিচ্ছেদ নাম্বার 12 এবং পরিচ্ছেদ 17 থেকে শুরু করে পরিচ্ছেদ নাম্বার 25 এবং পরিচ্ছেদ 31 থেকে শুরু করে পরিচ্ছেদ নাম্বার 34 এবং পরিচ্ছেদ 39 থেকে শুরু করে পরিচ্ছেদ নাম্বার 43, ঠিক আছে? এই পরিচ্ছেদগুলো রয়েছে এমসিকিউ 30 নাম্বারের জন্য। তো আমি বলবো যে যেহেতু তোমাদেরকে ভেঙে ভেঙে পড়ানোর সময় প্রয়োজন হচ্ছে, আমি তোমাদেরকে শুধু এমসিকিউর যে দেখতে পাচ্ছ এমসিকিউর উত্তরগুলো তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা এইগুলো অবশ্যই দাগিয়ে রাখবে আর এগুলো একদম টুটস্থ করে নাও, ইনশাল্লাহ এখান থেকে তোমরা পরীক্ষায় কমন পাবে। কারণ এভাবে লাইন টু লাইন পড়ালে এখন কিন্তু অনেক সময়ের প্রয়োজন, তাই কিন্তু আমি তোমাদেরকে এমসিকিউর উত্তরগুলো বলে দিচ্ছি, সেগুলো তোমরা এখন ভালো করে পড়ে নাও। দেখো তোমাদেরকে আমি যেভাবে বলবো সেগুলো কিন্তু অবশ্যই দাগিয়ে নিবে। তো দেখো অনুশীলনী, দুঃখিত, পরিচ্ছেদ নাম্বার 7 এর যে অনুশীলনীগুলো রয়েছে, অনুশীলনীগুলো আমি এখন বলে দিচ্ছি, উত্তরগুলো তোমরা দাগিয়ে নিবে, ঠিক আছে? আর ভিডিও শুরুতেও বলেছিলাম, এখনো বলছি, যারা তোমরা বইটা এখনো সামনে নেওনি, তোমরা এখনো সময় আছে, বইটা সামনে নাও, ঠিক আছে? তোমাদেরই উপকৃত হবে, তোমরা ইনশাল্লাহ শতভাগ কমন পাবে। দেখো বাক প্রত্যঙ্গের ঠিক যে জায়গায় বাতাস বাধা পেয়ে ব্যঞ্জনধ্বনি সৃষ্টি হয় সেই জায়গাটি হলো ব্যঞ্জনের, ঠিক আছে? এখানে অপশনগুলো যেগুলো রয়েছে অপশনগুলো তোমরা পড়ে তোমরা বুঝে নিবা উচ্চারণের স্থান। তো তারপরে দেখো 2 নাম্বারের উত্তরটা আমরা দেখি কি হবে। দন্ত ব্যঞ্জনধ্বনির মুখ্য বাক প্রত্যঙ্গ কোনটি? ঠিক আছে, দন্ত ব্যঞ্জন ধ্বনির মুখ্য বাক প্রত্যঙ্গ কোনটি? উত্তর কিন্তু হবে যে জিভের ডগা, এই যে জিভের ডগা, ঠিক আছে, অর্থাৎ খ নাম্বারটা কি আমি যেখানে বলবো সেটাই তোমরা দাগিয়ে নেবা। তারপরে দেখো 3 নাম্বার, কোন ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময়ে জিভ ডগা উপরের পাটির দাঁতের জোড়ার সঙ্গে লেগে বায়ু পথে বাধা সৃষ্টি করে, ঠিক আছে? গুরুত্বপূর্ণ একটা, এটা এর আগেও পরীক্ষাতে এসেছে, এটা অনেক ইম্পর্টেন্ট, এটা একটু ভালো করে তোমরা পড়ে নেবা। এটা উত্তরটা হবে যে এটা উত্তর হচ্ছে কোন ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় জিভের ডগা উপরের পাটির দাঁতের গোড়ার সঙ্গে লেগে বায়ু পথে বাধা সৃষ্টি করে, ঠিক আছে? এটা উত্তর হবে যে দন্ত ব্যঞ্জন, দন্ত ব্যঞ্জন, অর্থাৎ এই যেটা হবে আর কি, খ নাম্বারটা দন্ত ব্যঞ্জন হবে। তারপর দেখো 4 নাম্বারটা যেটা রয়েছে, তালব্য ব্যঞ্জনধ্বনির উচ্চারণ আছে কোন শব্দে? তালব্য ব্যঞ্জনধ্বনির উচ্চারণ আছে কোন শব্দে? উত্তরটা কিন্তু হবে যে তালব্য ব্যঞ্জনধ্বনি। আমরা একটু দেখি পড়ে, শশা, ঘাস, কল, দল। তো তালব্য ব্যঞ্জনধ্বনি উদাহরণ আছে কোন শব্দে? উত্তরটা কিন্তু হবে শশাতে রয়েছে। তারপরে দেখো পার্শ্বিক ব্যঞ্জনধ্বনির উদাহরণ কোনটি? পার্শ্বিক ব্যঞ্জনধ্বনির উদাহরণ কোনটি? উত্তরটা কিন্তু হবে যে পার্শ্বিক ব্যঞ্জনধ্বনির উদাহরণটা হচ্ছে ল। তারপরে দেখো কোনটি তাড়িত ব্যঞ্জনের উদাহরণ? কোনটি তাড়িত ব্যঞ্জনের উদাহরণ? উত্তরটা কিন্তু হবে ডসিন্নর। তারপর দেখো কোনগুলো ঘোষ ব্যঞ্জন? কোনগুলো ঘোষ ব্যঞ্জন? তো এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছ, তো এই অপশনগুলোর মধ্যে ঘোষ ব্যঞ্জন হচ্ছে কিন্তু ব, ভ। কারণ লক্ষ্য করো ঘোষ বলতে আর কি একটু মোটা হবে আর কি, যেমন ট ঠ রয়েছে, চ ছ রয়েছে, ত দ রয়েছে, এগুলো কিন্তু মোটা হচ্ছে না, এখানে মোটা হচ্ছে কিন্তু ব, ভ, ঠিক আছে? তারপরে দেখো ফুসফুস থেকে নির্গত বায়ু প্রবাহ কম থাকলে সেগুলোকে বলে, উত্তর হবে কিন্তু ফুসফুস থেকে বায়ু প্রবাহ কম থাকলে সেগুলোকে কি বলা হয়? উত্তরটা কিন্তু হবে অল্প প্রাণ, ঠিক আছে? উত্তর হবে যে অল্প প্রাণ, অর্থাৎ গ নাম্বারটা আর কি উত্তর হবে। তারপর দেখো কম্পিত ব্যঞ্জনের উপস্থিতি আছে কোন শব্দে? কম্পিত ব্যঞ্জনের উপস্থিতি আছে কোন শব্দে? উত্তর এখানে দেখো বড়, গাঢ়, চানাচুর, হঠাৎ। তো ওটা সকলে কম্পিত শব্দের অর্থ মানে একটু কম্পন হবে আর কি। তো এটার উত্তরটা আমরা খুব সহজে বুঝতে পেরেছি, চানাচুর, কারণ একটু জিহ্বাটা কিন্তু একটু নড়াচড়া করে। তারপরে দেখো 10 নাম্বার, উচ্চারণ স্থান অনুযায়ী স কেমন ধ্বনি? উচ্চারণ স্থান অনুযায়ী স কেমন ধ্বনি? উত্তরটা কি হবে? উচ্চারণের স্থান অনুযায়ী স কেমন ধ্বনি? এখানে যে অপশনগুলো রয়েছে অপশনগুলো দেখে তোমরা কিন্তু সহজে বুঝতে পেরেছো, উত্তর হবে তালব্য স্বরধ্বনি, ঠিক আছে? তো তারপরে আমরা সরাসরি চলে যাব পরিচ্ছেদ নাম্বার 8 এ, আমরা এখন চলে যাচ্ছি। আমরা জানি যে তোমাদের প্রথম যে স্টেপটা রয়েছে, প্রথম স্টেপে পরিচ্ছেদ নাম্বার 5 থেকে সরাসরি 12তম পরিচ্ছেদ আছে। তো 12তম পরিচ্ছেদটা হচ্ছে বর্ণের উচ্চারণ।
তো এখানে প্রথম লাইনটা রয়েছে বাংলা ভাষায় 37টি মূল ধ্বনিকে প্রকাশ করার জন্য রয়েছে 50টি বর্ণ। ঠিক আছে, এটা তোমরা দেখে নিবা। তার অলরেডি এখানে আমার এখানে কিছু কিছু দাগানো আছে, তো তোমরা যদি পারো এই দাগানোগুলো দেখে তোমরা একটু দাগিয়ে নিবে। ঠিক আছে, এগুলো আর আমি পড়াচ্ছি না, কারণ এগুলো পড়াতে অনেক সময়ের প্রয়োজন, তাও আমি তোমাদেরকে যথেষ্ট সময় দিচ্ছি। এভাবে মনে হয় না আমি যেভাবে আজকে ক্লাসটা তোমাদেরকে নিচ্ছি, এভাবে তোমাদেরকেও দাখিল পর্যায়ে, যারা তোমরা দাখিল মাদ্রাসায় পড়ো, দাখিল পর্যায়ে কেউ এভাবে হয়তো তোমাদের ক্লাসটা এর আগে কখনোই নেয়নি। আমি আশা করি কখনো আমরা সর্বোচ্চ চেষ্টা করব তোমাদেরকে পরীক্ষার আগ পর্যন্ত এভাবে নেওয়ার জন্য, এবং পরীক্ষার আগে অর্থাৎ আমরা চাচ্ছি যে পবিত্র ঈদুল ফিতরের পর থেকে আমরা প্রতিদিন লাইভ ক্লাস থাকবে, রাতে সন্ধ্যার দিকে লাইভ ক্লাসগুলো হবে। তোমরা যদি লাইভ ক্লাসে থাকতে পারো ইনশাল্লাহ তখন আরো বেশি উপকৃত হবে, কারণ লাইভ ক্লাসে তোমরা সরাসরি কমেন্টের মাধ্যমে তোমাদের যেখানে বুঝতে অসুবিধা হয় সেটা জানাতে পারছো, আর আমিও কিন্তু সরাসরি তোমাদেরকে সেটা আউটপুট দিতে পারছি, অর্থাৎ তোমাদেরকে বলতে পারছি যে কোন জায়গায় তোমরা যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আমাকে যদি তোমরা কমেন্ট করো, আমি সরাসরি বলতে পারছি। অর্থাৎ তোমাদের এমন মনে হবে যে তোমাদের সামনে শিক্ষক রয়েছে। এটা একটা সব থেকে বড় কিন্তু বিষয়। আর লাইভ ক্লাস গুলো কিন্তু সচরাচর আমার ইউটিউব চ্যানেল প্রথম থেকে দশম শ্রেণী সকল পড়ালেখা এখানে বইতে আবার ইউটিউব চ্যানেলে নিয়ে থাকে। আশা করি এবারও আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি ভালো করে ক্লাস নেওয়ার জন্য। আর একটা কথা হচ্ছে, যারা ক্লাসটা দেখছো আমি আবারও বলছি, যারা তোমরা এখনো আমার সাজেশনটি সংগ্রহ করে নেই, ঠিক আছে, ডিসক্রিপশন বক্সে আমার ইউটিউব চ্যানেলের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আমাদের সাথে তোমরা যোগাযোগ করতে পারো। ইনশাল্লাহ তোমাদেরকে পিডিএফ আকারে দিয়ে দিব। ইনশাল্লাহ সর্বাধিক কমন পাবে তোমাদের 13টা সাবজেক্ট অর্থাৎ সকল বিষয়ের, যারা সায়েন্স আর্টস কমার্সে পড়ে সকলের জন্যই কিন্তু রয়েছে দাখিল মাদ্রাসার জন্য। তো তারপরে আমরা বলবো অবশ্যই যে পরিচ্ছেদ নাম্বার 8-এর যে অনুশীলনীগুলো রয়েছে সেগুলো আমরা একটু দেখে নিব। পরিচ্ছেদ নাম্বার 8-এর এগুলো তোমরা একটু ভালো করে দেখো। দেখো অনুশীলনীগুলি। ক নাম্বার, বফলার উচ্চারণ নেই কোন শব্দে? বফলার উচ্চারণ নেই কোন শব্দে? ঠিক আছে, তো বফলার উচ্চারণটা নেই, উত্তরটা হবে শ্বশুরে। শ্বশুর, শ্বশুরের মধ্যে কিন্তু বফলার উচ্চারণ নেই। তারপর দেখো অদ্য শব্দের উচ্চারণ। অদ্য শব্দের উচ্চারণ উত্তর হবে কিন্তু উদ্য। তারপরে দেখো 3 নাম্বারটা, ঋণের উচ্চারণ। ঋণের উচ্চারণটা কিন্তু উত্তর হবে ঋণ। ররিশিকার রি দন্তা ননিশে একটা দেখো এখানে হসন্ত দেওয়া আছে, উচ্চারণটা হবে ঋণ। ঋণের উচ্চারণ এটা। ঠিক আছে, তোমাদের যে পরীক্ষা থাকে যে ঋণের উচ্চারণ কোনটা, তো এমসিকিউ দেওয়া থাকবে, ঋণ দেওয়া থাকবে, ঋণ দেওয়া থাকবে। তো সঠিক উচ্চারণটা যদি তুমি পারো তাহলে কিন্তু সঠিক উচ্চারণটা তুমি পরীক্ষাতে দাগাতে পারবে এমসিকিউ। তারপরে দেখো 4 নাম্বার, কোন বর্ণটির নিজস্ব কোনো ধ্বনি নেই? কোন বর্ণটির নিজস্ব কোনো ধ্বনি নেই? উত্তরটা কিন্তু হবে ঘ, ইও নাম্বারটা। তারপরে দেখো সরায়া কখনো এ এর মতো উচ্চারিত হয়, যেমন জ্ঞান। ঠিক আছে, এই উত্তরটা হবে। তারপরে দেখো 6 নাম্বারটা, এ বর্ণের বিবৃত উচ্চারণের উদাহরণ, উত্তর হবে খেলা। ঠিক আছে, এ বর্ণের বিবৃত উচ্চারণ হচ্ছে খেলা। তো আশা করি তোমরা যে অষ্টম পরিচ্ছেদটা তোমাদেরকে বলেছি সেটা তোমরা বুঝতে পেরেছ। তো তারপরও আমরা চলে যাচ্ছি সরাসরি পরিচ্ছেদ নাম্বার 9-এ, শব্দ ও পদের গঠন। শব্দ ও পদের গঠন। তো অলরেডি দেখো আমার বইটা যেটা রয়েছে, বইয়ে কিন্তু অলরেডি অনেক জায়গায় দাগানো রয়েছে। তো এখানে যে আমি একটু এমসিকিউ গুলো সলভ করার আগে তোমাদেরকে আমি বলে দিচ্ছি এখানে যে বিষয়গুলো দাগাবা। শব্দ ও পদের গঠন এখানে দাগানো হচ্ছে শব্দমূলের এক নাম হচ্ছে প্রকৃতি। শব্দগুলোর এক নাম হচ্ছে প্রকৃতি। ঠিক আছে, প্রকৃতি দুই ধরনের, একটা হচ্ছে নাম প্রকৃতি আর একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। আশা করি তোমরা এগুলো দাগাচ্ছ আমি যেগুলো বলছি। ক্রিয়া প্রকৃতির অন্য নাম হচ্ছে ধাতু, অনেক ইম্পর্টেন্ট, এটা পরীক্ষার জন্য প্রশ্ন আসতে পারে এমসিকিউ, যে ক্রিয়াপদের অন্য নাম কি? উত্তর হবে কিন্তু ধাতু। তারপরে নাম প্রকৃত ও ধাতুর সঙ্গে যেসব শব্দাংশ যুক্ত হয় নতুন শব্দ তৈরি হয় সেগুলোকে উপসর্গ ও প্রত্যয় বলে। পরীক্ষায় থাকতে পারে যে উপসর্গ এবং প্রত্যয় কাকে বলে, এগুলো পড়ে নেবা। এবং এখানে একটা বিষয় হচ্ছে দেখো শব্দ ও পদের যে গঠন পরিচ্ছেদ নাম্বার 9, এটার মধ্যে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যেসব শব্দাংশ শব্দমূলের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে সেগুলোকে উপসর্গ বলা হয়। অনেক ইম্পর্টেন্ট, এগুলো তোমরা একদম সবসময় পাবে। তোমরা যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়বে এবং যখন তোমরা অথবা আলিম প্রথম বর্ষে পড়বে তখন কিন্তু তোমাদের এগুলো থাকবে আবার, যে উপসর্গ কাকে বলা হয় এবং প্রত্যয় কাকে বলা হয়। আমরা জানি যেসব শব্দাংশ শব্দমূলের পূর্বে বসে, পূর্বে শব্দের অর্থ হচ্ছে যে শব্দমূলের আগে যেগুলো বসবে সেগুলোকে কিন্তু বলা হবে যে উপসর্গ, এবং যেসব শব্দাংশ শব্দমূলের পরে বসে নতুন শব্দ গঠন করবে সেগুলোকে কিন্তু বলা হয় প্রত্যয়। অর্থাৎ আমরা সহজভাবে যদি বুঝে নেই, উপসর্গ সবসময় বসবে কিন্তু শব্দের শুরুতে এবং প্রত্যয় কিন্তু বসবে সবসময় শব্দের শেষে। তো এখানে যদি উদাহরণগুলো আমরা দেখি, যেমন সাংবাদিক শব্দের ইক অংশ একটি প্রত্যয়। ঠিক আছে, সংবাদের শেষে যদি আমরা ইক যুক্ত করি তার মানে কি সাংবাদিক হচ্ছে, তার মানে এটা কিন্তু একটা প্রত্যয় হচ্ছে। এবং অন্যদিকে যদি পড়ি যে পরিচালক, ঠিক আছে, ঠিক আছে,
দেখো চালকের পূর্বে কিন্তু পরি শব্দটা যুক্ত হয়েছে। ঠিক আছে, আশা করি এটা ক্লিয়ার হয়েছে। উপসর্গ এবং প্রত্যয় দিয়ে শব্দকে সাধিত শব্দ বলা হয়। পরীক্ষায় থাকতে পারে যে সাধিত শব্দ কাকে বলা হয়, উত্তর হবে উপসর্গ ও প্রত্যয় দিয়ে তৈরি শব্দকে সাধিত শব্দ বলা হয়। তো এগুলো আমি তোমাদেরকে বলে দিলাম, এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তো আমরা একটু এমসিকিউ গুলো একটু সলভ করে নেব। এই এমসিকিউ গুলো তোমরা একটু এমসিকিউ গুলো দেখে দাগিয়ে নাও। তো ৯ নাম্বার পরিচ্ছেদের এমসিকিউ গুলো আমরা সলভ করছি, মনোযোগ সহকারে দেখো। শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে কি বলে? শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে কিন্তু পদ বলে, এটা দাগাও। তারপর দেখো পদের লগ্ন কত ধরনের? পদের লগ্ন কত ধরনের? উত্তর হবে 4 ধরনের। তারপরে দেখো 3 নাম্বার, কোনটি শব্দের শেষে যুক্ত হয় না? কোনটি শব্দের শেষে যুক্ত হয় না? এটা উত্তরটা হবে উপসর্গ। আমরা জানি উপসর্গ কিন্তু কখনো শব্দের শেষে যুক্ত হয় না, সবসময় শব্দের শুরুতে যুক্ত হয়। আমরা জানি শব্দের শুরুতে উপসর্গ যুক্ত হয়, আমরা পড়েছিলাম প্রথমে। এখানে দেখো উপসর্গ সবসময় শব্দের পূর্বে, পূর্বে মানে আগে ব্যবহৃত হয়। তারপরে দেখো 5 নাম্বারটা দেখো, যে কোনটি সাধিত শব্দ? কোনটি সাধিত শব্দ? উত্তরটা কিন্তু হবে যে কোনটি সাধিত শব্দ, উত্তর হবে নেও কোনটি সাধিত শব্দ, ঠিক আছে? গাছ, গাছ হচ্ছে সাধিত শব্দ। তো তারপরে সরাসরি চলে যাচ্ছে আমরা 10তম পরিচ্ছেদে, অর্থাৎ উপসর্গ দিয়ে শব্দ গঠন। ঠিক আছে, এখান থেকে অনেক এমসিকিউ এসে থাকে প্রত্যেকবারে, এটা একটু বুঝে বুঝে পড়তে হবে। তো এখানে দেখো অলরেডি আমার বইয়ে দাগানো আছে, তো এখানে যে বিষয়গুলো দাগানো আছে আমি সেগুলো নিয়ে একটু আলোচনা করি, তারপর আমরা এমসিকিউ গুলো অর্থাৎ অনুশীলনীগুলো সলভ করে নিব। যেসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে সেগুলোকে উপসর্গ বলে। উপসর্গ কাকে বলে এটা একটু দাগিয়ে নাও। তারপরে দেখো বাংলা ভাষায় অর্ধ শতাধিক উপসর্গ রয়েছে। পরীক্ষায় থাকতে পারে বাংলা ভাষায় কত শতাধিক বা কতগুলো উপসর্গ রয়েছে? উত্তর হবে অর্ধ শতাধিক, অর্থাৎ মানে 50-এর মতো, এটা আর কি। তারপর দেখো উপসর্গের কাজ। উপসর্গের কাজ, নতুন শব্দ তৈরি করা উপসর্গের কাজ। পরীক্ষায় থাকতে পারে উপসর্গের কাজ কি? উত্তর হবে নতুন শব্দ তৈরি করা হচ্ছে উপসর্গের কাজ। তারপরে দেখো উপসর্গের আর একটি কাজ শব্দের অর্থ পরিবর্তন করা। তোমাদের পরীক্ষায় থাকতে পারে শব্দের অর্থ পরিবর্তন করা কার কাজ? উত্তর হবে উপসর্গের কাজ। তো এখানে যে তোমরা এখানে চার্টটা দেখতে পাচ্ছ, এই চার্টগুলো তোমরা একটু বুঝে বুঝে পড়তে হবে। এই চার্টগুলো থেকে কিন্তু পরীক্ষায় সবসময় এমসিকিউ থাকে, 1-2টা এমসিকিউ সবসময় থাকে। তো আমি তোমাদেরকে বলবো এই চার্টটা খুব ভালো করে পড়ার জন্য। তো এখানে আমরা এখন যে তোমাদের পরিচ্ছেদ নাম্বার যে 10 রয়েছে, উপসর্গ দিয়ে শব্দ গঠন, এটা যে এখানে এমসিকিউ বা বহু নির্বাচনী এগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো আমরা একটু সলভ করে নেব। ঠিক আছে, তো এইগুলো একটু ভালো করে তোমাদের বুঝে বুঝে পড়তেই হবে। আমি সর্বোচ্চটা চেষ্টা করেছি তোমাদেরকে পরীক্ষায় ভালো করার জন্য, কিভাবে তোমরা পড়তে হবে বা কি তোমাদের পড়ার জন্য প্রয়োজন, সব থেকে বেশি চেষ্টা করছি আমি। ঠিক আছে, তো তোমাদের অবশ্যই একটু কষ্ট করে শেষমেশ পড়তে হবে। তোমাদের পরীক্ষার কিছুদিন সময় বাকি আছে, এখন যদি তোমরা ভালো করে না পড়ো, তা না হলে কিন্তু তোমরা পরীক্ষায় ভালো করতে পারবা না। ঠিক আছে, আর জানি এবার কিন্তু বর্তমানে নতুন সরকার এসেছে, পরীক্ষা কিন্তু অনেকটা কঠিন হতে পারে, আমরা যেটা শুনেছি। দেখো অনুশীলনী যেখানে তোমরা 6টা এমসিকিউ দেখতে পাচ্ছ, এই 6টা এমসিকিউ আমরা একটু সলভ করে নেব। দেখো 1 নাম্বার এসেছে, নিচের কোনটি উপসর্গ যোগে গঠিত শব্দ? নিচের কোনটি উপসর্গ যোগে গঠিত শব্দ? উত্তরটা কিন্তু হবে আহ, নিচের কোনটি উপসর্গ যোগে, উত্তর হবে কিন্তু প্রবীণ। তারপরে দেখো আহ উপসর্গ যোগে গঠিত, ঠিক আছে। তারপর দেখো নিচের কোন শব্দ আহ, অপর্ণ, ঠিক আছে, অপর্ণ অর্থে না উপসর্গ ব্যবহৃত হয়েছে, ঠিক আছে, অপর্ণ অর্থে না উপসর্গ ব্যবহৃত হয়েছে, অপূর্ণ, ঠিক আছে। নিচের কোন শব্দে অপূর্ণ অর্থে না উপসর্গ ব্যবহৃত হয়েছে? এটার উত্তরটা হচ্ছে কিন্তু নালা একটা উত্তর হবে। তারপরে দেখো 3 নাম্বার, ঈষৎ অর্থ প্রকাশ করছে কোন উপসর্গ যুক্ত শব্দটি? ঠিক আছে, এটার উত্তর হবে আরক্ত। তারপরে দেখো 5 নাম্বার, নিচের কোনটি উপসর্গ? নিচের কোনটি উপসর্গ? এখানে যে তোমরা দেখতে পাচ্ছ, নিচের কোনটি উপসর্গ? উত্তর হবে উপ। তারপরে দেখো পাতি উপসর্গটি কোন অর্থে ব্যবহার করা হয়? পাতি উপসর্গটি কোন উপসর্গে ব্যবহার, এটা হয় কিন্তু ছোট। পাতি উপসর্গটি কোন অর্থে ব্যবহার করা হয়? উত্তর হবে যে ছোট। আমাদের তোমাদের সাথে অলরেডি আমরা কিন্তু 10 নাম্বার পরিচ্ছেদ উপসর্গ দিয়ে শব্দ গঠন, এটা মোটামুটি আলোচনা করেছি এবং এমসিকিউ গুলো সলভ করেছি। তারপরে আমরা সরাসরি চলে যাচ্ছি কিন্তু তোমাদের 11তম পরিচ্ছেদে। দেখো প্রত্যয় দিয়ে শব্দ গঠন, আমার বইয়ে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছ যে দাগানো রয়েছে ইম্পর্টেন্ট বিষয়গুলো।
তোমরা অবশ্যই এগুলো দাগিয়ে দাগিয়ে তোমাদের পড়তে হবে। তো এখানে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দাগানো থেকে আমি কিছু বলছি, এগুলো তোমরা অবশ্যই আমি স্ক্রিনে যে দেখতে পাচ্ছ তোমরা একটু কষ্ট করে হলে তোমরা তোমাদের বই একটু দাগাতে হবে, এগুলো থেকে পরীক্ষা থাকবে। তো দেখো পরিচিত 11 প্রত্যয় দিয়ে শব্দ গঠন। তো এখানে দেখো একটা লাইন রয়েছে যে 3 নাম্বার লাইনটা যদি আমরা লক্ষ্য করি, শব্দের পরে যেসব প্রত্যয় যুক্ত হয় সেগুলোকে আহ তদ্ধিত প্রত্যয় বলে। তো তদ্ধিত প্রত্যয় কাকে বলে এটা তোমরা অবশ্যই দাগাতে হবে। তারপরে দেখো তদ্ধিত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে বলা হয় তদ্ধিতান্ত শব্দ। পরীক্ষা থাকতে পারে তদ্ধিতান্ত শব্দ কাকে বলা হয়, উত্তর হবে তদ্ধিতান্ত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে বলা হয় তদ্ধিতান্ত শব্দ, এটা দাগাবা। তারপরে দেখো অন্যদিকে ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয় সেগুলোকে কৃত প্রত্যয় বলে, কৃত প্রত্যয় বলে। তো পরীক্ষা থাকতে পারে যে ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয় সেগুলোকে কি বলে, উত্তর হবে কৃত প্রত্যয় বলে। ঠিক আছে। তো তারপরে দেখো প্রত্যয়ের নিজস্ব কোনো অর্থ নেই। ঠিক আছে, প্রত্যয়ের নিজস্ব কোনো অর্থ নেই, এটা মনে রাখবা। এবং তারপরে দেখো এখানে যে চার্টটা রয়েছে এই চার্টটা খুবই ভালো করে তোমাদের পড়তে হবে, প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো এই পরিচ্ছেদ নাম্বার 11 প্রত্যয় দিয়ে শব্দ গঠনের যে চার্টটা রয়েছে এখান থেকে একটা প্রশ্ন বা একটা এমসিকিউ থাকবে, এটা তোমাদেরকে ভালো করে পড়তে হবে, এই দুইটা চার্টই ভালো করে পড়বা। ঠিক আছে, এই যে চার্টটা রয়েছে এই চার্টগুলো একটু ভালো করে পড়ে নেবা এখন। তারপরে এগুলো একটু ভালো করে পড়বা, তাহলে তোমরা পরীক্ষার জন্য কিন্তু প্রস্তুতিটা ভালো হবে। প্রত্যয় যোগ করলে কিন্তু অনেক সময় শব্দের অর্থটাও কিন্তু পরিবর্তন হয়ে যায়। ঠিক আছে, তো আমরা তারপরে যে এখানে তোমাদের 11তম পরিচ্ছেদের যে অনুশীলনী গুলো রয়েছে অর্থাৎ এমসিকিউ গুলো রয়েছে এই এমসিকিউ গুলো একটু আমরা সলভ করে নেই। ঠিক আছে, আমরা মনোযোগ সহকারে দেখো 11 নম্বর পরিচ্ছেদের যে এমসিকিউ সেগুলো আমরা এখন একটু সলভ করে নেব। ঠিক আছে, 1 নম্বর দেখো ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয় তাদেরকে কি বলে, ধাতুর পরে যেসব শব্দ প্রত্যয় যুক্ত হয় সেগুলোকে কি বলে, উত্তর হবে কৃত প্রত্যয় বলে। আমরা এখানে পড়েছিলাম, এই যে দেখো এখানে আমরা দেখেছিলাম যে ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয় সেগুলোকে কৃত প্রত্যয় বলে, আমরা একটু আগে পড়েছি, আমরা সরাসরি দেখিয়ে দিলাম আমাদেরকে। তো এটা দেখাও। তারপরে দেখো 2 নাম্বার তদ্ধিত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে কি বলে, তদ্ধিত শব্দ দিয়ে সাধিত শব্দকে কি বলে, উত্তরটা হবে তদ্ধিতান্ত শব্দ বলে। একদম এখান থেকে আমি যেগুলো তোমাদেরকে বলেছি একটু আগে দাগানোর জন্য এগুলো থেকে কিন্তু এমসিকিউ গুলো এসেছে এবং এগুলো থেকে কিন্তু পরীক্ষায় থাকবে। তো তারপরে দেখো 3 নাম্বারটা নিচের কোনটি তদ্ধিতান্ত শব্দের উদাহরণ। ঠিক আছে, উত্তরটা হবে নিচের কোনটি তদ্ধিতান্ত শব্দের উদাহরণ, উত্তর হবে কিন্তু নাগর। তারপরে দেখো 4 নাম্বার নিচের কোনটি নিজস্ব অর্থ আছে। ঠিক আছে, নিচের কোনটি নিজস্ব অর্থ আছে। ঠিক আছে, এটার উত্তরটা কিন্তু হবে শব্দ, শব্দের নিজস্ব রয়েছে। প্রত্যয়ের কিন্তু আমরা জানি যে প্রত্যয়েরও কোনো নিজস্ব অর্থ নেই, উপসর্গেরও কোনো নিজস্ব অর্থ নেই, বচনেরও কোনো নিজস্ব অর্থ নেই। কারণ আমরা জানি প্রত্যয় সবসময় শব্দের শেষে বসে একটা নতুন শব্দ তৈরি করে এবং উপসর্গ কিন্তু সবসময় শব্দের শুরুতে বসে। তো আশা করি এটাও তোমাদের ক্লিয়ার হয়েছে। তো তারপরে দেখো 5 নাম্বার নিচের কোনটি আহ কৃদন্ত শব্দের উদাহরণ। ঠিক আছে, নিচের কোনটি কৃদন্ত শব্দের উদাহরণ, উত্তরটা কিন্তু হবে ভাজি। তারপরে দেখো নিচের কোন শব্দটি উয়া প্রত্যয় যুগে গঠিত, নিচের কোন শব্দটি উয়া প্রত্যয় যুগে গঠিত, উত্তর হবে পড়ুয়া। তারপরে দেখো 7 নাম্বার অবজ্ঞা অর্থে কোন শব্দটি ব্যবহার হয়েছে, অবজ্ঞা অর্থে কোন শব্দটি ব্যবহার হয়েছে, উত্তরটা কিন্তু হবে যে চোরা, চোরাটা অবজ্ঞা অর্থে ব্যবহৃত হয়েছে। তো আমরা কিন্তু অলরেডি তোমাদের সাথে 11তম পরিচ্ছেদটা যেটা রয়েছিল 11তম পরিচ্ছেদ অর্থাৎ প্রত্যয় দিয়ে শব্দ গঠন এটাও কিন্তু মোটামুটি শেষ করে ফেলেছি এবং এমসিকিউ গুলো সলভ করে ফেলেছি। তো তারপর আমরা চলে যাচ্ছি সরাসরি পরিচ্ছেদ নাম্বার 12তে চলে যাচ্ছি। তো পরিচ্ছেদ নাম্বার 12 থেকেও কিন্তু অনেক মানে পরীক্ষায় এমসিকিউ এসে থাকে, এটা অনেক বোঝার বিষয়। তো আমি তোমাদেরকে অবশ্যই বলবো, আমি ভিডিও শুরুতে বলেছি এখনো বলছি, তোমাদেরকে বলেছিলাম যে বইটা সামনে নিয়ে বসার জন্য, আশা করি যে তোমরা বইটা সামনে নিয়ে বসে আছো। তো এখান থেকে আমি তোমাদেরকে বলছি যে এই বিষয়গুলো তোমরা একটু দাগিয়ে নিবি, শর্টকাটে বলে দিচ্ছি। তারপর আমরা এই 12তম পরিচ্ছেদের যে বহু নির্বাচনী বা এমসিকিউ গুলো রয়েছে সেগুলো আমরা সলভ করে নিব। দেখো সমাসের মধ্যে নতুন শব্দ, সমাসের মাধ্যমে নতুন শব্দ গঠিত হয়, তোমাদের পরীক্ষা থাকতে পারে নতুন শব্দ কিভাবে গঠিত হয়, উত্তর হবে সমাসের মাধ্যমে নতুন শব্দ গঠিত হয়। তারপরে দেখো এখানে এইগুলো একটু বুঝে বুঝে পড়ে নিবা। তারপরে দেখো এখানে একটা বোঝা রয়েছে যেসব শব্দ দিয়ে সমস্ত পদকে ব্যাখ্যা করা হয় তাকে বেশ বাক্য বলে। পরীক্ষায় থাকতে পারে যেসব শব্দ দিয়ে সমস্ত পদকে ব্যাখ্যা করা হয় তাদেরকে কি বলে, উত্তর হবে বেশ বাক্য বলে। আশা করি এটা তোমরা দাগিয়েছো অলরেডি, আমার বইও কিন্তু এটা দাগানো আছে। তো তারপরে দেখো উচ্চারণে বা অর্থের বিভ্রান্তি ঘটানোর আশঙ্কায় কিছু ক্ষেত্রে পূর্বপদ ও পরপদের মাঝখানে হাইফেন বসে।
যেমন স্কুল, কলেজ। কিছু ক্ষেত্রে পূর্বপদ ও পরপদকে আলাদা লেখা হয়, যেমন পরীক্ষা, নিয়ন্ত্রক। ঠিক আছে, সমাস মূলত 4 প্রকার। একটা হচ্ছে দ্বন্দ্ব, কর্মধারায়, তৎপুরুষ ও বহুব্রীহি। ঠিক আছে, তো আমি এগুলো বলে আর দীর্ঘ করতে চাচ্ছি না ক্লাসগুলো। তো এখানে ইম্পর্টেন্ট আমি যেটা তোমাদেরকে বলে দিলাম। টোটাল এখানে বোঝার বিষয় হচ্ছে যে সমাস মূলত 4 প্রকার। ঠিক আছে, যেহেতু এটা সমাস প্রক্রিয়ায় শব্দ গঠন, আমরা পরিচ্ছেদ নাম্বার 12, এটা তোমাদের বুঝতেই হবে। সমাস টোটাল কতটি? উত্তর হবে সমাস মূলত 4 প্রকার। ঠিক আছে, তার মধ্যে রয়েছে দ্বন্দ্ব সমাস, কর্মধারায় সমাস, তৎপুরুষ এবং বহুব্রীহি। এই নামগুলো একটু মনে রাখবা। তো আমি যদি এগুলো এখন দেখি, তোমাদেরকে এগুলো পড়াই, আরো ক্লাসটা আরো বেশি লং হয়ে যাবে। অলরেডি অনেকটাই দীর্ঘ হচ্ছে ক্লাসটা। তো আমি সরাসরি তোমাদেরকে বলবো এগুলো একটু ভালো করে পড়ে নিবা। ঠিক আছে, অলরেডি আমার বই দেখো প্রচুর পরিমাণে যে ইম্পর্টেন্ট গুলো বিষয় রয়েছে এগুলো কিন্তু দাগানো আছে। তোমরা যদি এগুলো দাগিয়ে নাও, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, তোমরা একটু ভিডিওটা থামিয়ে এগুলো একটু দাগিয়ে নিবা। ঠিক আছে, আমরা তোমরা যদি দাগিয়ে নিতে পারো তোমাদের অনেক উপকৃত হবে। আর আমি যদি এগুলো তোমাদেরকে বলি অনেকটা দীর্ঘ হবে, যে কারণে আমি তোমাদেরকে কিন্তু বলছি না। তো আমি তোমাদেরকে অবশ্যই বলো, যেখানে যে এমসিকিউ গুলো রয়েছে আমি অলরেডি এখানে দাগিয়ে রেখেছি, এগুলো তোমরা অবশ্যই পড়ে নিবা। তো আমি বলছি তোমরা তোমাদের বইয়ে এগুলো দাগিয়ে নাও। ১ নাম্বারটা দেখো, সমাসের মাধ্যমে নতুন শব্দ গঠিত হয়। ঠিক আছে, সমাসের মাধ্যমে নতুন গঠিত হয় কি? উত্তর হবে নতুন শব্দ। তারপরে দেখো ২ নাম্বার, সমাসবদ্ধ পদকে বলে? উত্তর হবে সমাসবদ্ধ। তারপরে দেখো ব্যাসবাক্য কাকে বলে? উত্তর হবে সমস্ত পদকে ব্যাসবাক্য বলে। তারপরে দেখো ৪ নাম্বার, পরীক্ষা নিয়ন্ত্রক পরীক্ষার সময়সূচি স্কুল কলেজের পাঠানোর নির্দেশ দিয়েছেন, এই বাক্যে সময়সূচি কোন পদ? উত্তর হবে সমস্ত পদ। তারপরে দেখো ৫ নাম্বার, অর্থের প্রাধান্যের ভিত্তিতে বাংলা সমাস কত প্রকার? উত্তর হবে ৪ প্রকার। তারপর দেখো ৬ নাম্বার, নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? উত্তর হবে ৯-৬। তারপর দেখো নিচের কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ? উত্তর হবে কিন্তু আহ হাত ঘড়ি। তারপরে দেখো নিচের কোনটি ব্যাস বাক্যে যে যোজক রয়েছে? উত্তর হবে বেগুন ভাজা। তারপরে দেখো মধ্য পদলোপী কর্মধারয়ের উদাহরণ কোনটি? উত্তর হবে ঘি ভাত। তারপরে দেখো উপমিত কর্মধারায় সমাসের উদাহরণ কোনটি? উত্তরটা দেখো ১০ নাম্বার যেটা রয়েছে আর কি। ঠিক আছে, ১০ নম্বরের উত্তরটা একটু তোমরা ভালো করে দেখো যে উম এই ১০ নম্বরটা, উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? উপমিত কর্মধারায় সমাসের উদাহরণটা হচ্ছে উম উপমিত কর্মধারায় সমাসের উদাহরণ কোনটি? অপশন রয়েছে তাঁত, চাঁদ, মুখ। ঠিক আছে, শশব্যস্ত, হাত ঘড়ি। ঠিক আছে, তো এটা কিন্তু উত্তরটা হবে হাতগড়ি হবে আর কি, যেটা হবে আর কি। ১০ এর উত্তরটা হবে হাতগড়ি। ঠিক আছে, তো তারপরে আরো চলে যাচ্ছি ১১ নাম্বারটা যেটা রয়েছে, ১১ নাম্বারে সরাসরি চলে যাও। নিচের কোনটি উপমেয়ের পদের সাথে উপমান পদের অভেদ কল্পনা করা হয়েছে? উত্তর হবে তুষার শুভ্র। তারপরে দেখো ১২ নাম্বার, বিভক্তি লোপ পাওয়া তৎপুরুষ সমাসের উদাহরণ কোনটি? উত্তর হবে ছেলে ভোলানো। তারপরে দেখো ১৩ নাম্বার, নিচের কোনটি উলুক তৎপুরুষ সমাসের উদাহরণ? উত্তর হবে গরুর গরুর গাড়ি। তারপর দেখো ১৪ নাম্বার, কোন সমাসের পূর্বপদ ও পরপদের কোনটির অর্থ না বুঝিয়ে অন্য কিছু বোঝায়? উত্তর হবে বহুব্রীহি সমাস। তারপরে দেখো সর্বশেষ ১৫ নাম্বারটা। ঠিক আছে, যে বহুব্রীহি সমাসে সমস্ত পদে পূর্বপদের বিভক্তি অক্ষুণ্ণ থাকে তাকে বলা হয় অলুক বহুব্রীহি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমরা কিন্তু অলরেডি তোমাদেরকে যে ভাগ রয়েছে আমি তোমাদেরকে বলেছি যে এমসিকিউ এর জন্য তোমাদের পরিচ্ছেদগুলো টোটাল যে পরিচ্ছেদগুলো পড়তে হবে। তো এমসিকিউর মধ্যে আমরা প্রথমে দেখেছি ৫ পরিচ্ছেদ থেকে ১২তম পরিচ্ছেদ। তো অলরেডি আমরা ৫ থেকে ১২তম পরিচ্ছেদ শেষ করে ফেলেছি। তো এখন আমরা সরাসরি ১৬তম পরিচ্ছেদে চলে যাব। ঠিক আছে, মাঝখানে কিন্তু দেখো ১৩, ১৪, ১৫, ১৬ এই পরিচ্ছেদগুলো নেই। তো আমরা সকলকে বলবো তোমরা একটু কষ্ট করে ১৭তম পরিচ্ছেদে চলে যাবে। ১৭তম পরিচ্ছেদ থেকে শুরু করে আমরা এখন আবার ২৫তম পরিচ্ছেদ পর্যন্ত যে এমসিকিউ গুলো রয়েছে সেগুলো বলবো। সন্ধি তোমাদের পরীক্ষাতে কিন্তু এবার নেই। শব্দদ্বিত্ব কিন্তু পরীক্ষাতে নেই। নরবাচক ও নারীবাচক শব্দও কিন্তু তোমাদের পরীক্ষাতে এবার থাকবে না। সংখ্যাবাচক শব্দ থাকবে না। সরাসরি তোমাদের কিন্তু ১৭তম পরিচ্ছেদে চলে যেতে হবে। ১৭তম পরিচ্ছেদ দেখো শব্দের শ্রেণীবিভাগ। ঠিক আছে, এগুলো আর আমি এখানে পড়ছি না। এগুলো তোমরা যেগুলো দেখতে পাচ্ছ আমার স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ দাগানো অলরেডি রয়েছে। তোমরা একটু দাগিয়ে নিবে। এগুলো যদি তোমাদেরকে আমি আবার বিস্তারিত আলোচনা করি, ক্লাসটা অলরেডি অনেকটা লং হচ্ছে, আরো লং হবে। আমি ভিডিও শুরুতে বলছি, এখনো বলছি। তো আমি দেখো তোমাদেরকে এখানে যে এমসিকিউ গুলো রয়েছে অনুশীলনীর সেগুলো আমি সলভ করে দিচ্ছি। তোমরা এগুলো দাগিয়ে নাও।
উৎস বিবেচনায় বাংলা শব্দ ভান্ডার কত প্রকার? উত্তরটা হবে উৎস বিবেচনায় বাংলা শব্দ ভান্ডার হচ্ছে টোটাল 4 প্রকার। তারপরে দেখো নিচের কোনটি তৎপুরুষ? উত্তর হবে কিন্তু গ্রহ। তারপরে দেখো 3 নাম্বার কোন শ্রেণীর বাংলা শব্দের লিখিত চেহারা সংস্কৃতির অনুরূপ? উত্তর হবে তৎসম। তারপরে দেখো 4 নাম্বার গঠন বিবেচনায় শব্দ 2 ভাগে বিভক্ত। উত্তর হবে মৌলিক ও সাধিত। তারপর দেখো 5 নাম্বার পদ ও বিবেচনায় শব্দ কত প্রকার? উত্তর হবে 8 প্রকার। তারপর দেখো 6 নাম্বারটা কোনটি পদের নাম নয়? উত্তর হবে পদানু। কোনটি পদের নাম নয়? উত্তর হবে কিন্তু পদানু। তো তারপরে চলে যাচ্ছি দেখো 18 নাম্বার পরিচিতি আমরা চলে যাচ্ছি। 18 নাম্বার পরিচিতিটা ভালো করে দেখো। এখানে অলরেডি যেগুলো দাগানো আছে তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ, তোমরা একটু বইয়ে এগুলো দাগিয়ে তোমরা এগুলো শিখে নিবে। তো আমরা একটু এমসি গুলো এগুলো সলভ করে নিব, অর্থাৎ অনুশীলনীগুলো আরকি। তো দেখো 1 নাম্বারে এসেছে যেসব শব্দ দিয়ে কোনো কিছুর নাম বোঝায় তাকে কি বলে? উত্তর হবে বিশেষ্য। ঠিক আছে? তারপরে দেখি তো দেখো যেসব শব্দ দিয়ে কোনো কিছুর নাম বোঝায় তাকে কি বলে? বিশেষ্য বলে। আমরা ইংলিশেও কিন্তু পড়েছি যে কোনো কিছুর নামকে নাউন বলে। অর্থাৎ আরো সহজভাবে যদি বলা যায় আমরা চোখে যা দেখি সেগুলো কিন্তু বিশেষ্য বা নাউন। ঠিক আছে? বিশেষ্য হচ্ছে বাংলা, এটার উত্তর হচ্ছে কিন্তু নাউন। ঠিক আছে? দুঃখিত। বিশেষ্য হচ্ছে এটা বাংলা শব্দ এবং এটা যে ইংলিশ এটা কিন্তু হচ্ছে নাউন এবং ঠিক আছে? আর এটা যদি আমরা আরবি দেখি বিশেষ্যের আরবি হচ্ছে কিন্তু ইসিম। আমরা জানি যেহেতু আমরা দাখিল মাদ্রাসায় পড়ি ইসিম। ঠিক আছে? এগুলো মনে রাখবা। তো তারপরে দেখো 2 নাম্বার যেসব যে বিষয় দিয়ে কোন কাজের নাম বোঝায় তাকে বলে, উত্তরটা হবে কিন্তু ক্রিয়া বিশেষ্য। তারপরে দেখো 3 নাম্বার পদ্মা কোন জাতীয় নাম বিশেষ্য? উত্তর হবে স্থান নাম। তারপর দেখো 4 নাম্বার জাতির বিশেষ্যের উদাহরণ কোনটি? উত্তর হবে নদী। তারপর দেখো 5 নাম্বার ক পরিবার ও মিছিল। দুঃখিত নিচের কোনগুলো সমষ্টি বিশেষ্যের উদাহরণ? উত্তর হবে পরিবার ও মিছিল। তারপর দেখো গ নাম্বার গুণ বিশেষ্যের কোনটি? গুণ বিশেষ্য কোনটি? উত্তর হবে সততা। তারপরে দেখো 7 নাম্বার নিচের কোনটি কাল নাম শ্রেণীর নাম বিশেষ্য? উত্তর হবে কিন্তু বৈশাখ। ঠিক আছে? তো তারপরে আমরা সরাসরি চলে যাব পরিচ্ছেদ নাম্বার। পরিচ্ছেদ নাম্বার কিন্তু 19 নাম্বার চলে এসেছে দেখো। ঠিক আছে? তো দেখো পরিচ্ছেদ নাম্বার এটা কিন্তু সর্বনাম। বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত শব্দ সর্বনাম বলা হয়। তো আমরা অনেক স্টুডেন্ট আমরা যেটা জানি যে সেটার ইংলিশটা জানে কিন্তু বাংলাটাই বলতে পারে না। সর্বনাম শব্দের ইংলিশ যেটা সেটা কিন্তু হচ্ছে প্রনাউন। সহজে বোঝার জন্য আমি লিখে দিলাম PRONOUN প্রনাউন অর্থাৎ বিশেষ্যের, আমরা জানি বিশেষ্য মানে কিন্তু ছিল নাম ছিল আরকি। ঠিক আছে? তো অর্থাৎ সহজভাবে যদি আমি তোমাদেরকে বলাই নাউনের পরিবর্তে অর্থাৎ নামের পরিবর্তে যে সকল শব্দ ব্যবহৃত হয় তাকে কিন্তু প্রনাউন বলে। অর্থাৎ বিশেষ্যের পরিবর্তে যে সকল শব্দ ব্যবহৃত হবে তাকে কিন্তু সর্বনাম বলা হয়। ঠিক আছে? তো এখানে যে সর্বনাম টোটাল কতটি রয়েছে? সর্বনামকে নিচে 9 টি শ্রেণীতে ভাগ করা হয়ে থাকে। তো সর্বনামকে টোটাল এখানে 9 টি ভাগে ভাগ করা হয়ে থাকে এবং আমরা যদি দেখি প্রনাউন অন্যদিকে যদি আমরা একটু কম্পেয়ার করি ইংলিশে, তো প্রনাউনে কিন্তু আমরা জানি 8 প্রকার ভাবে 8 টি প্রকারে ভাগ করা হয়েছে। আমরা জানি নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন এবং অনেক বইও কিন্তু প্রনাউন গুলোকে 9 ভাগেও ভাগ করা হয়ে থাকে। তো এটা কোনো সমস্যা নেই। তো প্রনাউনকে আমরা 8 ভাগে ভাগ করা ধরে নিতে পারি এবং বাংলা যে সর্বনাম আমরা জানি সর্বনামের ইংলিশ যেটা রয়েছে সেটা কিন্তু হচ্ছে প্রনাউন। তো তোমরা যদি প্রনাউনের যে 8 টি প্রকার ছিল সেগুলো প্রকার যদি তোমরা ভালো করে বুঝে পড়তে পারো, সর্বনামের 8 টি প্রকার কিন্তু খুব সহজেই একবার পড়লেই তোমরা বুঝতে পারবা। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। তো আমরা একটু কষ্ট করে এটার যে অনুশীলনীগুলো রয়েছে, ঠিক আছে? সর্বনামে সেগুলো একটু সলভ করে নিব। দেখো 1 নম্বরে এসেছে বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত শব্দগুলোকে কি বলা হয়? উত্তর হবে সর্বনাম। তারপর দেখো সর্বনামকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? তার উত্তর হবে কিন্তু 9 টি। তারপর দেখো নিচের কোনটি ব্যক্তিবাচক সর্বনাম? অপশনে রয়েছে একজন, উনি, স্বয়ং, আমি। উত্তরটা কিন্তু হবে নিচের কোনটি ব্যক্তিবাচক সর্বনাম? উত্তর হবে কিন্তু আমি। তারপর দেখো কর্তা নিজেই কাজটি করেছেন তা বুঝালে কোন সর্বনাম? উত্তর হবে কিন্তু আত্মবাচক সর্বনাম। তারপর দেখো 5 নাম্বার সাপেক্ষ সর্বনামের উদাহরণ কোনটি? উত্তর হবে গ যে সে। তারপর দেখো 6 নাম্বারটা নিজ ভিন্ন অন্য কোনো অনির্দিষ্ট ব্যক্তি বোঝাতে কোন সর্বনাম ব্যবহৃত হয়? উত্তর হবে কিন্তু অন্তবাচক। তারপর দেখো 7 নাম্বারটা রয়েছে। 7 নাম্বার কোন সর্বনাম নৈকট্য ও দূরত্ব নির্দেশ করে? উত্তর হবে নির্দেশক সর্বনাম। আশা করি এটাও তোমাদের ক্লিয়ার হয়েছে। তো তারপরে সরাসরি চলে যাব পরিচ্ছেদ নাম্বার আ ঠিক আছে? 20 এ বিশেষণ। ঠিক আছে? যেসব শব্দ দিয়ে সাধারণত বিশেষ ও সর্বনামের গুণ ও দোষ সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি বোঝায় তাদেরকে কিন্তু বিশেষণ বলে। তো তোমাদেরকে যদি ভালো করে বলি দেখো আমরা অলরেডি লিখেছি। দেখো বিশেষণ শব্দের অর্থ কিন্তু অ্যাডজেক্টিভ। আমরা অনেকেই কিন্তু ইংলিশ গুলো ভালো করে জানি, এগুলো কিন্তু বাংলা গুলো জানি না। বিশেষ্যটা অর্থই কিন্তু হচ্ছে মানে বিশেষ্যটা যদি আমরা ট্রান্সলেট করি তারপরে কিন্তু এই বিশেষ্যের কিন্তু ইংলিশ যেটা রয়েছে সেটা কিন্তু হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ অ্যাড অ্যাড জে ইস জ্যাক টি আই ভি ই অ্যাডজেক্টিভ। ঠিক আছে? অর্থাৎ
বিশেষ্যটার কাজ কিটা তোমাদেরকে যদি আমি সহজভাবে বুঝাই, বিশেষ্য এবং সর্বনাম, বিশেষ্য এবং সর্বনাম। দেখো যেসব শব্দ দিয়ে সাধারণত বিশেষ্য, বিশেষ্য মানে কি নাম ও সর্বনাম অর্থাৎ নামের পরিবর্তে যেটা ব্যবহৃত হয়, সে বিশেষ্য এবং সর্বনাম অর্থাৎ নাউন এবং প্রনাউনের দোষ গুণ সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝায়, তাদেরকে কিন্তু বিশেষ্য বলে। তো আমরা জানি যে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের মধ্যে যে প্রকারগুলো রয়েছে, আমরা যে ইংলিশে পড়েছিলাম অ্যাডজেক্টিভ টোটাল কিন্তু ছিল ৪ টি প্রকার। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, দুঃখিত, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, আমরা সেগুলো ইংলিশে পড়েছিলাম। এবং আমরা যদি এখানে লক্ষ্য করি, এখানে কিন্তু অ্যাডজেক্টিভ যে রয়েছে বাংলাতে অর্থাৎ বিশেষণ, এখানে কিন্তু বাংলাতে বিশেষণ রয়েছে টোটাল আমরা দেখি, দেখতে পাচ্ছি এখানে কিন্তু টোটাল 11টি বিশেষণ রয়েছে, ঠিক আছে। তো এটা কোনো সমস্যা নেই, তোমরা এগুলো যদি ইংলিশ গুলো পারো বাংলাগুলো কিন্তু পারবে, এগুলো বলে আমি আর সময় নষ্ট করতে চাচ্ছি না। এই 11টা যে তোমরা এই মনে রাখবা, ঠিক আছে। দেখো কোন কোন শ্রেণীর শব্দকে বিশেষ করে সে অনুযায়ী বিশেষণ কারা, বিশেষণ শব্দটি কিভাবে গঠিত হয় সেগুলো বিবেচনা বিশেষণকে ভাগ করা হয়। এছাড়া বাক্যের মধ্যে বিশেষণটির অবস্থান কোথায় তা দিয়ে বিশেষণকে চিহ্নিত করা হয়। এইসব বিবেচনায় বিশেষণকে নানা নামে উপস্থাপন করা হয়ে থাকে। তো এই টোটাল এখানে 11টি নামে কিন্তু উপস্থাপন করা হয়েছে, এগুলো একটু ভালো করে পড়বা। তো আমরা একটু এখানে অনুশীলনী এগুলো সলভ করে নিচ্ছে। এক নম্বর দেখো, বিশেষণ কার, দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থান ইত্যাদি প্রকাশ করে। আমরা জানি বিশেষ সর্বনাম অর্থাৎ নাউন ও প্রনাউনের প্রণয়ন, ঠিক আছে। তারপর দেখো 2 নাম্বার, সবুজ মাঠের পরে আমাদের গ্রাম, বাক্যটিতে বিশেষ্য পদ কোনটি? উত্তর হবে সবুজ। তারপরে দেখো বর্ণবাচক বিশেষণের উদাহরণ কোনটি? উত্তর হবে লাল। তারপর দেখো চলন্ত ট্রেন থেকে লাভ দিও না, বাক্যটিতে চলন্ত কোন জাতীয় বিশেষণ? উত্তর হবে আত্মবাচক। তারপর দেখো নিচের কোন উদাহরণ বা বাচক বিশেষণ রয়েছে? তারপর দেখো উত্তর হবে কিন্তু খুব ভালো খবর। তারপর দেখো তৃতীয় নাম্বারটা, দুঃখিত 6 নাম্বারটা, তৃতীয় কোন জাতীয় বিশেষণ? উত্তর হবে কিন্তু পূর্ণবাচক। তো তারপরে সরাসরি চলে যাব ক্রিয়া, ঠিক আছে। ক্রিয়া মানে কি? ভার্ব। ক্রিয়া মানে আমরা জানি ভার্ব, ভি, এই দেখো এ, এই যে ক্রিয়া যে রয়েছে। তো আমরা যদি বলি যে তোমরা যদি এই যে ক্রিয়া, আমরা জানি যে কোনো কাজ করা বা হওয়াকে কিন্তু ক্রিয়া বলে। আর আমরা ইংলিশে আমরা কি পড়েছিলাম? কোনো কাজ করা বা হওয়াকে কিন্তু ভার্ব বলে। ভার্ব শব্দের অর্থই হচ্ছে কাজ, আর কাজ অর্থই কিন্তু হচ্ছে ক্রিয়া। আমরা এটা যদি একটু বড় দেখো, বাক্যের উদ্দেশ্য বা কর্তা কি করে বা কর্তার কি ঘটে বা হয় তা নির্দেশ করা হয়, সেইগুলো পদ দিয়ে তাকে ক্রিয়া বলে। যেমন রাজীব খেলছে, এই যে রাজীব খেলছে, এই খেলাটা কিন্তু একটা কাজ। বৃষ্টি হতে পারে, ঠিক আছে। বৃষ্টি হতে পারে, যে হওয়াটা এটাও কিন্তু একটা কাজ, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। ক্রিয়ামূল বা ধাতুর সঙ্গে বিভক্ত যুক্ত হয়ে ক্রিয়া গঠিত হয়। ক্রিয়ামূল বা ধাতুর সঙ্গে বিভক্ত যুক্ত হয়ে ক্রিয়া গঠিত হয়। এটা একটু দাগিয়ে নাও। আশা করি যে তোমাদের কাছে কিন্তু এগুলো ক্লিয়ার হচ্ছে। তো আমি এগুলো আর পরে তোমাদের সময় নষ্ট করতে চাচ্ছি না, ঠিক আছে। এগুলো একটু পড়ে নেবে। যেমন এখানে দেওয়া আছে ভাব প্রকাশের দিক দিয়ে ক্রিয়া 2 প্রকার, ঠিক আছে। একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, আর একটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া, ঠিক আছে। এগুলো পড়ে নেবে, এগুলো পড়লে তোমরা পারবা। তো আমি এখানে যে তোমাদের যে বহু নির্বাচনী গুলো রয়েছে, তোমাদের পরিচ্ছেদ নাম্বার 21 এর এই বহু নির্বাচনী গুলো আমি তোমাদেরকে সলভ করে দিচ্ছি। এই 21 নাম্বার বহু নির্বাচনী গুলো, তো তোমরা এই 21 নাম্বারের যে বহু নির্বাচনী এগুলো তোমরা একটু অবশ্যই, আমি যেখানে বলবো সেগুলো তোমাদেরকে অবশ্যই দাগাতে হবে। দেখো 1 নাম্বার দেখো, বাক্যের উদ্দেশ্যে বা কর্তা কি করে বা কর্তা কি ঘটে বা হয় তা কোন পদের দ্বারা নির্দেশিত হয়? উত্তরটা হবে কিন্তু ক্রিয়া। তারপর দেখো 2 নাম্বার, ধাতুর সঙ্গে কি যুক্ত হয়ে ক্রিয়া হয়? উত্তর হবে কিন্তু বিভক্তি। তারপর দেখো 3 নাম্বার, যে ক্রিয়ার রূপ পরিবর্তিত হয়, উত্তরটা কিন্তু হবে যে আ আ উত্তরটা হবে কিন্তু ক ও খ উভয়, অর্থাৎ যে পুরুষ ভেদে কাল ভেদে, ঠিক আছে। দুটোটাই উত্তর হবে। তারপর দেখো 4 নাম্বার, নিচের কোন বাক্যটিতে অসমাপিকা ক্রিয়া নেই? উত্তরটা কিন্তু হবে যে রাতের বেলা আকাশে চাঁদ উঠেছে, চাঁদ উঠে। তারপর দেখো 5 নাম্বার, কোনটি অসমাপিকা ক্রিয়ার ধরন? উত্তর হবে সবগুলোই। শর্ত, ভূত, ভাবী সবগুলো কিন্তু উত্তর হবে। তারপর দেখো 6 নাম্বার, নিচের বাক্যগুলিতে কোন অকর্মক ক্রিয়ার উদাহরণ? উত্তর হবে লতা ঘুবাই। তারপর দেখো 7 নাম্বার, অন্যকে দিয়ে করা বোঝালে কোন ক্রিয়া হয়? উত্তর হবে প্রযোজক ক্রিয়া। তারপর দেখো 8 নাম্বার, অসমাপিকা ও অসমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে যে ক্রিয়া গঠন করে তাকে কি বলে? উত্তর হবে যৌগিক ক্রিয়া। তারপর দেখো 9 নাম্বার, নিচের কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ? উত্তর হবে এগিয়ে চলা।
তারপরে দেখো 10 নাম্বার সর্বশেষ যে অনুশীলনীর মধ্যে রয়েছে, ধনাত্মক নাম ক্রিয়ার উদাহরণ আছে কোন বাক্যে? উত্তরটা কিন্তু হবে পাখিটা ছট ফটাচ্ছে। ঠিক আছে, তো আমরা কিন্তু অলরেডি তোমাদের সাথে যে 21তম পরিচ্ছেদ ছিল ক্রিয়া অর্থাৎ ভার্ব, এটা কিন্তু শেষ করে ফেলেছি। তো তারপরে আমরা সরাসরি চলে যাচ্ছি 22তম পরিচ্ছেদ। আমরা জানি যে টোটাল তোমাদেরকে কিন্তু এখানে রয়েছে পরিচ্ছেদ রয়েছে 25 পর্যন্ত রয়েছে। তো 25 পর্যন্ত আমি তোমাদেরকে দেখাচ্ছি এখান থেকে। আমি বলেছিলাম ভিডিওর শুরুতে, এখনো বলছি, যারা ক্লাসটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত ধৈর্য সহকারে ক্লাসটা করেছে সে কিন্তু অনেক উপকৃত হবে। তো 22তম পরিচ্ছেদ আমরা চলে যাচ্ছি। তো 22তম পরিচ্ছেদটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। ঠিক আছে, ক্রিয়া বিশেষণ। দেখো যেসব শব্দ যেসব ক্রিয়াকে বিশেষিত করে তাকে ক্রিয়া বিশেষণ বলে। নিচের বাক্যে 3টি নিম্নরূপ দেখা হলো, যেমন ছেলেটি দ্রুত দৌড়ায়, ছেলেটি ধীরে দৌড়ায়, মেয়েটি গুনগুনিয়ে গান গায়। তো ক্রিয়া বিশেষণ আমরা জানি যে আমরা একটু আগে পড়েছিলাম, যেমন ক্রিয়া শব্দের অর্থ কিন্তু হচ্ছে ভার্ব, এবং ক্রিয়া বিশেষণটা মূলত হচ্ছে কিন্তু অ্যাডভার্ব। ঠিক আছে, অ্যাডভার্বটাই কিন্তু মূলত হচ্ছে ক্রিয়া বিশেষণ। তো আমি আর ইংলিশে যাচ্ছি না, তো তোমরা সহজভাবে বাংলাতেই বুঝো। এটা তোমরা একটু ভালো করে পড়ে নেবা যে যে শব্দ দিয়ে ক্রিয়াকে বিশেষিত করা হয় তাকে ক্রিয়া বিশেষণ বলে। এটা তোমরা একটু দাগিয়ে নিবা। তো এখানে যে দেখতে পাচ্ছ ক্রিয়া বিশেষণকে কয়টি ভাগে ভাগ করা যায়, ক্রিয়া বিশেষণকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। এই ভাগগুলো তোমরা একটু বুঝে বুঝে পড়বা। এখানে অলরেডি ক্রিয়া বিশেষণের যে ভাগগুলো রয়েছে দেখো, ধরনবাচক ক্রিয়া বিশেষণ, কালবাচক ক্রিয়া বিশেষণ, স্থানবাচক ক্রিয়া বিশেষণ, নীতিবাচক ক্রিয়া বিশেষণ, পদানুক্রিয়া ক্রিয়া বিশেষণ। ঠিক আছে, তো এখানে অলরেডি তোমরা পাঁচটি দেখতে পাচ্ছ। এই পাঁচটি যদি পড়ো ইনশাআল্লাহ আশা করি তোমরা কিন্তু অনেক উপকৃত হবে পরীক্ষার জন্য। তো এখানে যে তোমাদের এমসিকিউ গুলো রয়েছে, তোমাদের যে পরিচয় তোমার 22-এর, ঠিক আছে, ক্রিয়া বিশেষণ এমসিকিউ গুলো অর্থাৎ অনুশীলনীর যে তোমরা দেখতে পাচ্ছ সঠিক উত্তরগুলো, এগুলো আমরা একটু সলভ করে নিচ্ছি। দেখো 1 নম্বর এসে যেসব শব্দ ক্রিয়াকে বিশেষিত করে তাকে কি বলা হয়? উত্তর হবে কিন্তু ক্রিয়া বিশেষণ। ঠিক আছে, তো তারপরে দেখো যে কোনটি কালবাচক ক্রিয়া বিশেষণ? উত্তর হবে কোনটি কালবাচক ক্রিয়া বিশেষণ? উত্তরটা কিন্তু হচ্ছে দেখো কোনটি কালবাচক ক্রিয়া বিশেষণ? উত্তরটা হবে গতকাল তিনি ঘুরে গিয়েছেন। এটা কাল রয়েছে কিন্তু সময় রয়েছে, সে কারণে কিন্তু এটা ক্রিয়া বিশেষণ। তারপর দেখো 3 নাম্বার, মিছিলটি সামনে এগিয়ে যায় বাক্যটিতে কোন ধরনের ক্রিয়া বিশেষণ ব্যবহৃত হয়েছে? মিছিলটি সামনের দিকে এগিয়ে যায়, উত্তর হবে স্থানবাচক। তারপরে দেখো 4 নাম্বার, কি যে বা তো প্রভৃতি কোন ধরনের ক্রিয়া বিশেষণ? উত্তরটা কিন্তু হবে যে পদানু। তারপর দেখো নিচের কোনটি এক প্রতিক্রিয়া বিশেষণ? উত্তরটা কিন্তু হবে যে জোরে। এটা কিন্তু হচ্ছে এক প্রতিক্রিয়া বিশেষণ। আশা করি এটা তোমরা বুঝতে পারছ। তো তারপরে আমরা সরাসরি চলে যাব 23তম পরিচ্ছেদ অনুসর্গ। তো অনুসর্গটা অনেক ইম্পর্টেন্ট, এখান থেকে তোমাদের পরীক্ষায় এমসিকিউ থাকতে পারে। ঠিক আছে, ঠিক আছে, অবশ্যই এখান থেকে একটা হয়তো থাকবেই। যেসব শব্দ কোন শব্দের পরে বসে শব্দটি বাক্যের সঙ্গে সম্পর্কিত করে সেগুলোকে অনুসর্গ বলে। তো অনুসর্গ কাকে বলে প্রথম লাইনটা পড়লে তোমরা বুঝতে পারবা, দাগিয়ে দিলাম, এগুলো পড়ে নিবা। তো আমরা অনুসর্গের যে বহু নির্বাচনী অনুশীলনীগুলো রয়েছে সঠিক উত্তরগুলো আমরা দাগিয়ে নিচ্ছি। ঠিক আছে, দেখো অনুসর্গকে কত ভাগে ভাগ করা যায়? উত্তরটা কিন্তু হবে 2 ভাগে ভাগ করা যায়। তারপরে দেখো সাধারণত অনুসর্গের প্রয়োগ ঘটেছে কোনটিতে? এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, সাধারণত আমরা যদি লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে সাধারণত অনুসর্গের প্রয়োগ ঘটেছে কিন্তু এখানে দেখো মাথার উপর নীল আকাশ, এটা ক নাম্বারটা আর কি। তারপরে দেখো যে 3 নাম্বার নিচের কোনটি? ক নাম্বারটা উত্তর হবে আর কি। তারপর দেখো নিচের কোনটিতে ক্রিয়াজাত অনুসর্গের প্রয়োগ ঘটেছে? ঠিক আছে, এটার উত্তরটা হচ্ছে কিন্তু তুমি যে তুমি আসবে বলে দাঁড়িয়ে আছে। তারপরে দেখো 4 নাম্বার কোনটি অনুসর্গের উদাহরণ? 4 নাম্বারটা যে লেখা আছে দেখো কোনটি অনুসর্গের উদাহরণ? উত্তরটা কিন্তু হবে অভিমুখে, অভিমুখে কাছে। তারপর দেখো 5 নাম্বার ক্রিয়াপদ থেকে তৈরি হয়েছে কোন অনুসর্গ? উত্তরটা কিন্তু হবে যে ক্রিয়াজাত অনুসর্গ। ঠিক আছে, 23 নাম্বারটাও কিন্তু আমরা শেষ করে ফেললাম। তারপরে দেখো পরিচ্ছেদ নাম্বার আমরা 24 এসে পড়েছি যোজক। ঠিক আছে, যোজকটা একটু ভালো করে পড়ে নিবা। এখানে আমরা যদি লক্ষ্য করি নিচে যে যোজকের প্রকারগুলো দেখতে পাচ্ছ, তো যোজক কাকে বলে জানতে হবে। প্রথমে পদ বর্গ ও বাক্যকে শব্দ যুক্ত করে সেগুলোকে যোজক বলে, এটা মনে রাখবা যোজক কাকে বলে। ঠিক আছে, তারপরে দেখো যোজকের এখানে টোটাল 5টি দেখতে পাচ্ছ ধরন, সাধারণ যোজক, বিকল্প যোজক, বিরোধ যোজক, কারক যোজক এবং সাপেক্ষ যোজক। এই 5টা ভালো করে পড়ে নিবা। তো আমরা এখন যে যোজক পরিচিত নাম্বার 24 যোজক অনুশীলনী যে তোমাদের সঠিক উত্তরগুলো রয়েছে এগুলো আমরা একটু সলভ করে নিব। ঠিক আছে, তো এখানে দেখো যোজক কাকে যুক্ত করে?
ঠিক আছে, উত্তরটা কিন্তু হবে পদ, বর্গ, বাক্য। অর্থাৎ আমরা জানি যোজক কিন্তু তিনটাকে যুক্ত করে, অর্থাৎ সবগুলোই। তারপরে 2 নাম্বার, বিরোধ যোজকের কাছে কোন বাক্য? বিরোধ যোজক আছে কোন বাক্যে? উত্তরটা কিন্তু হবে যখন বৃষ্টি থাকলো তখন সবাই রওনা হলাম। যখন বৃষ্টি থাকলো, ঠিক আছে। তো এটা ভুল লিখেছে, এটা থাকলো হবে না, এটা তার টাইপিং এ ভুল লিখেছে। উত্তর হবে যখন বৃষ্টি থামলো তখন সবাই রওনা হলো। এই যে থাকলো না, এখানেও থাকবে কিন্তু থামলো আর কি, এটা তারা টাইপিং এ ভুল করেছে। তারপরে দেখো 3 নাম্বার, কোন যোজক কার্যকারণ আহ, কোন যোজক কার্যকারণ দেখাতে দুটি বাক্যের মধ্যে সংযোগ ঘটায়? উত্তরটা হবে কিন্তু কারক যোজক, ঠিক আছে, কারণ যোজক উত্তরটা হবে। তারপরে দেখো 4 নাম্বার, কোন যোজক একে অন্যের পরিপূরক হিসেবে ব্যবহৃত হয়? উত্তরটা কিন্তু হবে কোন যোজক একে অপরের এটা উত্তর হবে সাপেক্ষ যোজকটা উত্তর হবে আর কি, সাপেক্ষ যোজকটা উত্তর হবে। কোন যোজক একে অন্যের পরিপূরক হিসেবে বাক্যে ব্যবহৃত হয়? সাপেক্ষ যোজক হবে 4 নাম্বারটা আর কি। তারপর দেখো 5 নাম্বারটা, যদি রোদ উঠে তবে রওনা দিব, বাক্যটি কোন যোজক নির্দেশ করে? উত্তরটা কিন্তু হবে যে সাপেক্ষ যোজক উত্তর হবে, সাপেক্ষ যোজক, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে সরাসরি চলে যাবো পরিচ্ছেদ নাম্বার 25-এ, আবেগে। তো আবেগটা তোমরা পড়ে নিবা। মনের নানা ভাব বা আবেগকে প্রকাশ করা হয় যে সব শব্দ দিয়ে, সেগুলোকে আবেগ শব্দ বলা হয়, এগুলো পড়ে নিবা। তো আবেগ শব্দের মধ্যে এখানে যে প্রকারগুলো রয়েছে, সিদ্ধান্ত আবেগ, প্রশংসা আবেগ, বিরক্তি আবেগ, আতঙ্ক আবেগ, বিস্ময় আবেগ, করুণা আবেগ, সম্বন্ধ সম্বোধন আবেগ, অলংকার আবেগ, ঠিক আছে। এগুলো পড়ে নিবা। তো আমরা এগুলো যে তোমাদের বহু নির্বাচনী গুলো রয়েছে, এগুলোর বহু নির্বাচনী গুলো আমরা দেখে নিচ্ছি, অর্থাৎ সঠিক উত্তরগুলো আমরা সলভ করে নিচ্ছি, ঠিক আছে। এমনি অলরেডি ক্লাসটা অনেক লং হচ্ছে, তোমরা বুঝতে পারছো। আমি আরো লাইন টু লাইন তোমাদেরকে বুঝাতাম, তারপরে সর্বোচ্চ চেষ্টা করেছি তোমাদেরকে বোঝানোর জন্য, খুবই তাড়াতাড়ি, ঠিক আছে। তা আমরা আশা করি যে তোমরা আমি যেভাবে পড়াচ্ছি এগুলো পড়লে ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় শতভাগ আনসার করতে পারবে, কোনো সমস্যা নেই। তো আমরা এগুলো একটু অনুশীলনগুলো আবার দেখে নিচ্ছি। দেখো, যেমন 25 নাম্বার যে দেখতে পাচ্ছ তোমরা, যে লেখা আছে আবেগ শব্দ কিভাবে হয়? উত্তর হবে কিন্তু আবেগ শব্দ হয় যে স্বাধীনভাবে। তারপর দেখো 2 নাম্বার, অনুমোদন, সম্মতি ও সমর্থন প্রকাশ পায় কোন জাতীয় আবেগ শব্দে? ঠিক আছে, এটার উত্তরটা কিন্তু হবে সিদ্ধান্ত আবেগে। নিচের কোনটি সঠিক? উত্তরটা কিন্তু হবে হ্যাঁ, সিদ্ধান্ত আবেগ। তারপর দেখো 4 নাম্বার, সম্বন্ধ আবেগ আছে কোন বাক্যে? উত্তরটা কিন্তু উত্তর হবে ওহে কি বলেছি শুনেছ। তারপর দেখো 5 নাম্বার, নিচের কোনটি অলংকার আবেগ? নিচের কোনটি অলংকার আবেগ? উত্তর হবে দূর পাগল, এই কথা কি বলতে আছে? আশা করি বুঝতে পেরেছো। তো আমরা ভিডিও শুরুতে তোমাদেরকে যে পরিচ্ছেদগুলো বলেছিলাম এমসিকিউর জন্য, ঠিক আছে, দাখিল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, পরিচ্ছেদ 5 থেকে শুরু করে আমরা প্রথমে কিন্তু 12তম পরিচ্ছেদ পর্যন্ত পড়েছি। এখন কিন্তু আমরা অলরেডি পরিচ্ছেদ নাম্বার 17 থেকে শুরু করে 25 নাম্বার পরিচ্ছেদ পর্যন্ত শেষ করে ফেলেছি। তো এখন আমরা দেখব পরিচ্ছেদ 31 থেকে শুরু করে 34 নাম্বার পরিচ্ছেদ পর্যন্ত, খুবই তাড়াতাড়ি শেষ করে দিব। 31তম পরিচ্ছেদে সকলে চলে যাও। 31তম পরিচ্ছেদ অর্থাৎ বাক্যের অংশ ও শ্রেণী বিভাগ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে তোমরা অলরেডি যে দাগানোগুলো দেখতে পাচ্ছ, এগুলো তোমরা একটু দাগিয়ে নিবে, আমি এগুলো বলে আর সময় নষ্ট করতে চাচ্ছি না, এগুলো তোমরা খুব ভালো করে পড়ে নিবে। আমরা সরাসরি চলে যাচ্ছি অনুশীলনে যে এমসিকিউ গুলো রয়েছে সেগুলো উত্তরের জন্য। দেখো, 1 নম্বরে এসেছে এক বা একাধিক শব্দ দিয়ে গঠিত পূর্ণ অর্থবোধক ভাষিক একককে কি বলে? উত্তর হবে বাক্য। 2 নম্বর দেখো, বাক্যের মধ্যে স্থান পাওয়া প্রত্যেকটি শব্দকে কি বলে? উত্তর হবে পদ। 3 নম্বর দেখো, বাক্যের মধ্যে একাধিক শব্দ গুচ্ছকে কি বলে? উত্তর হবে বর্গ। 4 নম্বর, বাক্যের ক্রিয়াকে যে চলায় তাকে কি বলে? উত্তর হবে কর্তা। তারপর দেখো 5 নম্বর, সজল স্কুলে যায়, উত্তর কি হবে? সজল। তারপর দেখো, একটি মূল বাক্যের অধীনে এক বা একাধিক উদ্ধৃত বাক্য বা বাক্যাংশ থাকলে তাকে কোন বাক্য বলে? উত্তর হবে জটিল বাক্য। তারপর দেখো 7 নাম্বার, এক বা একাধিক বাক্য বা বাক্যাংশ যোজকের মাধ্যমে মিলে যে বাক্য হয় তাকে কি বলে? উত্তর হবে যৌগিক বাক্য। তারপর দেখো 8 নাম্বার, বাক্যের বিধেয় অংশে ক্রিয়া থাকা না থাকা বিবেচনায় বাক্যকে কত ভাগে ভাগ করা হয়? উত্তর হবে 2 ভাগে। তারপর দেখো সর্বশেষ 9 নাম্বার যেটা দেখতে পাচ্ছ, কোনো কিছু দেখে বা শুনে অবাক বা সম্মতি হলে কোন ধরনের বাক্য তৈরি হয়? উত্তর হবে ঘ, আবেগবাচক বাক্য। আশা করি তোমাদের যে 31তম পরিচ্ছেদের যে অনুশীলনী ভালো করে তোমাদেরকে বুঝাতে পেরেছি। আমি তোমাদেরকে অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, এগুলো তো ভালো করে পড়বাই। আমি এখানে যে অলরেডি তোমাদের দাগানো আছে সময়ের
স্বল্পতার কারণে কিন্তু আমি তোমাদেরকে এগুলো ডিটেলস তোমাদেরকে পড়াতে পারিনি, এদিক দিয়ে পড়েছি। তারপরও কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় আমাদেরকে কমেন্টে জানাবে। এবং তোমাদের জন্য তো অফার রয়েছে, পরীক্ষার আগে কিন্তু লাইভ ক্লাস থাকবে, লাইভ ক্লাসের মাধ্যমে কিন্তু এগুলো সম্পূর্ণ শেষ করে দেবো ইনশাল্লাহ। কোনো প্রবলেম হবে না তোমাদের ইনশাল্লাহ, ঠিক আছে, কোনো প্রকার প্রবলেম হবে না। তো তারপরে আমরা চলে যাচ্ছি 32তম পরিচ্ছেদে বাক্যের বর্গ। তো বাক্যের বর্গগুলো তোমরা একটু পড়ে নিবা, সহজ রয়েছে বাক্যের বর্গটা, খুব একটা আহামরি কঠিন বিষয় না। এই বাক্যের বর্গগুলো ভালো করে পড়ে নিবা। বাক্যের বর্গের মধ্যে এখানে দেখো টোটাল যে 3টা স্টেপ রয়েছে: বিশেষ্য বর্গ, বিশেষণ বর্গ, ক্রিয়া বিশেষণ বর্গ এবং ক্রিয়া বর্গ, ঠিক আছে। এগুলো তোমরা পড়ে নিবা। এই বাক্যের বর্গগুলোর মধ্যে রয়েছে যেগুলো, এগুলো কিন্তু খুব একটা আহামরি কঠিন আমি মনে করি না। তোমরা যদি একটু ভালো করে পড়ো তাহলে কিন্তু এগুলো পরীক্ষাতে আনসার করতে পারবে, ঠিক আছে। তো বাক্যের বর্গের মধ্যে আমরা একটু যদি লক্ষ্য করি, তোমাদেরকে 32 নাম্বার যেটা রয়েছে, আমরা অনুশীলনের যে সঠিক উত্তরগুলো রয়েছে আমরা একটু এগুলো দেখে নিব। যেখানে বলো সেখানে তোমরা কিন্তু অবশ্যই দাগিয়ে নিবে। দেখো 1 নাম্বার দেখো, ক, বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যাংশে কি কি বলে? উত্তর হবে কিন্তু বর্গ বলে। তারপর দেখো 2, বর্গ আসলে উত্তর হবে কিন্তু যে শব্দের বর্গ আসলে শব্দের গুচ্ছ, ঠিক আছে। তারপরে দেখো 3 নাম্বার, বর্গের নাম হয় কিন্তু পদ অনুযায়ী। তারপর দেখো 4 নাম্বার, বিশেষের আগে এক বা একাধিক বিশেষণ বা সম্বন্ধ পদ যুক্ত হয়ে কোন বর্গ তৈরি হয়? উত্তর কিন্তু হবে বিশেষণ বর্গ, ঠিক আছে। এই যে বিশেষণ বর্গ, খ নাম্বারটা আর কি। তারপর দেখো 5 নাম্বার, বিশেষণ জাতীয় শব্দের গুচ্ছকে কি বলে? উত্তর কিন্তু হবে বিশেষণ জাতীয় শব্দের গুচ্ছকে কি বলে? উত্তর হবে বিশেষণ বর্গ, উত্তর হবে। তারপর দেখো 6 নাম্বার, বিধেয় অংশের ক্রিয়া সাধারণত কি হয়? উত্তর হবে ক্রিয়া বর্গ। আশা করি তোমাদের 32তম পরিচ্ছেদটা ক্লিয়ার হয়েছে। তো তারপরে সরাসরি চলে যাব 33 নাম্বার পরিচ্ছেদে। তো 33 নাম্বার পরিচ্ছেদটা উদ্দেশ্য ও বিধেয় এটা আছে। তো প্রথম লাইনটা যদি আমরা লক্ষ্য করি, বাক্যের উদ্দেশ্য ও বিধেয় এই 2 অংশে ভাগ করা যায়। তো পরীক্ষায় থাকতে পারে বাক্যকে কয় অংশে ভাগ করা যায়? উত্তরটা হবে কিন্তু 2টি অংশে ভাগ করা যায়, একটা হচ্ছে বিধেয় এবং আরেকটা হচ্ছে উদ্দেশ্য, ঠিক আছে। তো এগুলো তোমরা দেখে নিবা, এটা ভালো করে ডিটেইলস তোমরা পড়ে নিবা। তো আমরা এখানে যে সঠিক উত্তরগুলো রয়েছে সঠিক উত্তরগুলো আমরা সলভ করে নিচ্ছি, ভালো করে লক্ষ্য করো। তোমরা অবশ্যই এগুলো দাগাতে হবে। 1 নাম্বার, বাক্যের 2টি অংশ, একটা হচ্ছে কি আমরা এখানে পড়েছি দেখো বিধেয় এবং আরেকটা হচ্ছে উদ্দেশ্য। এই যে গ নাম্বারটা কি, যে বিধেয় উদ্দেশ্য সরাসরি আমরা খুঁজে বের করে দিলাম। তারপর দেখো বাক্যের উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে কি বলে? বাক্যের উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে বলা হয় বিধেয়। তারপরে দেখো 3 নাম্বার, বাক্যে যাকে উদ্দেশ্য করে কি কিছু বলা হয় তাকে কি বলা হয়? তাকে কি বলা হয়? উত্তরটা কিন্তু হবে উদ্দেশ্য। 4 নাম্বার, উদ্দেশ্য ও বিধেয়কে প্রচারিত করা হয় যেসব শব্দ তাকে কি বলা হয়? তাকে হবে সে শব্দটা কিন্তু হবে যে প্রসারক। তারপরে দেখো 5 নাম্বার, বিধেয় ক্রিয়ার বিশেষ অংশকে কি বলে? ঠিক আছে, এটা উত্তরটা হবে যে পূরক। তারপরে দেখো 6 নাম্বার, বাংলা বাক্যে উদ্দেশ্য কোথায় বসে? ঠিক আছে। অপশনে যে বিষয়গুলো রয়েছে এটা কিন্তু সহজে তোমরা হয়তো বুঝতে পেরেছো, যে কোনো জায়গায় কিন্তু বসতে পারে, উত্তর এটা হবে। তারপর দেখো এই সব মিলিয়ে তৈরি হয় চিনি বা শর্করা। এখানে এই সব মিলিয়ে বর্গ হলো। তো এই সব মিলিয়ে তৈরি হয় চিনি, এইসব মিলিয়ে তৈরি হয় চিনি ও শর্করা, ঠিক আছে। এটার উত্তরটা হবে বিধেয় প্রসারক হবে আর কি, এই যে ঘ নাম্বারটা, ঠিক আছে। তো তারপরে আমরা যদি লক্ষ্য করি, দেখতে পাচ্ছ দেখা আছে যে বিধেয় স্থান ও কাল সংক্রান্ত প্রসারক বসতে পারে, উত্তরটা হবে কিন্তু উদ্দেশ্যের পূর্বে বসতে পারে, যে উদ্দেশ্যের পূর্বে, উত্তর হবে উদ্দেশ্যের পূর্বে। তারপর দেখো 9, মোগল সম্রাট শাহজাহান তার ভালোবাসার নিদর্শন স্বরূপ তাজমহল নির্মাণ করেছেন। এখানে মোগল সম্রাট কি? এখানে মোগল সম্রাট কিন্তু হচ্ছে উদ্দেশ্যের প্রসারক। তারপর দেখো 10 নাম্বার, যারা দেশের জন্য প্রাণ দিয়েছে তাদের ঋণ আমরা শোধ করতে পারবো না। এখানে ঋণ কি? ঋণ ও উত্তরটা হচ্ছে এখানে কিন্তু বিধেয়ের পূরক, ঠিক আছে। আশা করি তোমাদের 33 নাম্বার পরিচ্ছেদটা শেষ করে ফেলেছি। এখন চলে যাব 34 নাম্বার পরিচ্ছেদে। সরল, জটিল ও যৌগিক বাক্য, এগুলো একটু ভালো করে পড়ে নিবা, ঠিক আছে। সরল বাক্য কাকে বলে, যৌগিক বাক্য কাকে বলে, জটিল বাক্য কাকে বলে, ঠিক আছে। সরল বাক্য, জটিল বাক্য, এই স্টেপগুলো তোমরা পড়ে নিবা। আমি আর এগুলো পরে সময় নষ্ট করতে যাচ্ছি না। তো এখানে যে তোমাদের বহু নির্বাচনী গুলো রয়েছে, অর্থাৎ এমসিকিউ গুলো রয়েছে, তোমাদের অবশ্যই এমসিকিউ গুলো এগুলো ভালো করে দেখতে হবে। দেখো
দেখো, এক নম্বর, যে বাক্য একটি সমাপিকা ক্রিয়া থাকে তাকে কোন বাক্য বলে? উত্তরটা কিন্তু হবে সরল বাক্য। দুই নম্বর, তিনি ভাতকে চেয়ারে বসলেন, বাক্য সমাপিকা ক্রিয়া কোনটি? তিনি ভাতকে চেয়ারে বসলেন, সেটা হলেন বসাটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। তারপরে দেখো 3 নাম্বার, একাধিক সমাপিকা ক্রিয়া কি দিয়ে যুক্ত হলে যৌগিক বাক্য হয়? উত্তরটা কিন্তু হবে যোজক। তারপরে দেখো জটিল বাক্যের উদাহরণ কোনটি? জটিল বাক্যের উদাহরণ হচ্ছে যদি তুমি যাও তবে তার দেখা পাবে। ঠিক আছে, জটিল বাক্যের উদাহরণ। তো দেখো আমি কিন্তু এগুলো দাগাচ্ছি না। ঠিক আছে, দাগাচ্ছি না মূলত হচ্ছে আমি যেহেতু আর সামনে আরো ক্লাস নিতে হবে, যে কারণে সঠিক উত্তরগুলো দাগাচ্ছি না আরকি। ঠিক আছে, তা না হলে ঠিকই দাগাতাম। তো আমি যেখানে বলছি তোমরা একটু দাগিয়ে নিবে। তারপর দেখো 5 নাম্বার, সময় বুঝাতে জটিল বাক্য যোজকের কোন জোরে ব্যবহৃত হয়? ঠিক আছে, সময় বোঝাতে জটিল বাক্যে কোনটি ব্যবহৃত হয়? উত্তর হবে কিন্তু যখন তখন, যখন তখনই কিন্তু ব্যবহার হতে পারে। তারপর দেখো নিচের কোনটি সরল বাক্য? নিচের কোনটি সরল বাক্য? উত্তর হবে কিন্তু পরিশ্রমীরা জীবনে সাফল্য লাভ করে। ঠিক আছে, তারপরে দেখো 7 নাম্বার, দুর্জন লোক পরিত্যাজ্য, বাক্যটিতে জটিল বাক্য পরিণত করলে কি হবে? তো এটা যদি করে তাহলে কিন্তু হবে যেসব লোক দুর্জন তারা পরিত্যাজ্য। তারপর দেখো 8 নাম্বার, সে এখানে এসে বসে পড়ল, বাক্যটিতে যৌগিক বাক্যরূপ কোনটি? সেইখানে এসে বসে পড়ল, এটার জটিল বাক্যটা হচ্ছে সে এখানে এলো তারপরে বসে পড়ল। তারপর দেখো 9 নাম্বার, যখন সে সুসংবাদ পেল তখন সে আনন্দিত হলো, বাক্যটি সরল বাক্য কোনটি? ঠিক আছে, বাক্যটির সরল বাক্য কোনটি? এটার উত্তরটা হবে উম হ্যাঁ, এটা সুসংবাদ পেয়ে সে আনন্দিত হলো। ঠিক আছে, তো আশা করি যে তোমরা এটা বুঝতে পেরেছো। তো আমরা অলরেডি তোমাদের কিন্তু 5 থেকে 12তম পরিচ্ছেদ পড়ানো হয়েছে, 16 থেকে দুঃখিত 17 থেকে আহ 25তম পরিচ্ছেদ পড়ানো হয়েছে। এখন অলরেডি কিন্তু আমরা 31 থেকে 34তম পরিচ্ছেদ পড়েছি। তো এখন বাকি আছে 38 থেকে দুঃখিত 39 থেকে 43তম পরিচ্ছেদ পর্যন্ত এখনো বাকি আছে এমসিকিউ। তো আমরা একটু তাড়াতাড়ি করে এগুলো সলভ করে নিচ্ছি। এই যে এই যে পরিচ্ছেদ নাম্বার 39 বাগার্থ থেকে কিন্তু শুরু করে আহ 43তম পরিচ্ছেদ পর্যন্ত এখনো বাকি আছে আমরা সলভ করার। তো এইগুলো আমরা সলভ করে নিব খুব তাড়াতাড়ি। তোমরা আমাকে যদি হেল্প করো, অর্থাৎ হেল্প বলতে আর কি, তোমরা যদি বইটা সামনে নিয়ে বসো তাহলে আর কি আমি অনেক উপকৃত হই, তোমরা সহজে বুঝতে পারো। আমার সব থেকে বড় টার্গেটই হচ্ছে তোমাদেরকে বোঝানো ক্লাসটাতে। যদি তোমাদেরকে এই ক্লাসে কিছু না বোঝাতে পারি তার মানে কিন্তু আমার কোনো সার্থকতা থাকে না। তোমরা যদি ক্লাসটাতে কিছু বুঝতে পারো সেটাই কিন্তু আমার সার্থকতা। ঠিক আছে, তো এখানে বাগর তো এটা ভালো করে পড়ে নিবা, এটা আমি এবার পড়ছি না, তোমাদেরকে ইনশাল্লাহ সামনে যদি ক্লাস লাইভ ক্লাস নেই এগুলো বুঝিয়ে দিব। তো আমি ক্লাসটা যাতে তাড়াতাড়ি শেষ করতে পারি সেই জন্য কিন্তু আমি তোমাদেরকে শুধু অনুশীলনের যে সঠিক উত্তরগুলো আছে সেগুলো তোমাদেরকে সলভ করে দিচ্ছি। তো 1 নম্বরে দেখো, একটি শব্দ শোনার সাথে 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 আমাদের মনে যে ছবি বা বোধ জেগে ওঠে তাকে কি বলে? উত্তর কিন্তু হবে যে শব্দজোর। শব্দজোর কিন্তু আহ উম হ্যাঁ, ঠিক আছে, দুঃখিত। একটি শব্দ শোনার সাথে সাথে আমাদের মনে যে ছবি বুঁদ উঠে আহ উঠে তাকে কি বলে? এখানে শব্দার্থ হলো শব্দার্থ, লক্ষ্য, ঠিক আছে, বাচ্যার্থ, বাগার্থ। তো এটা প্রথম লাইনটা দেখলে বুঝতে পারছি, দাঁড়াও। একটি শব্দ, এটা আমরা দেখে নিচ্ছি, দাঁড়াও। হ্যাঁ, দেখো, একটি শব্দ শোনার সাথে সাথে আমাদের মনে যে ছবি বা বোধ জেগে ওঠে তাকে জেগে ওঠে তাকে কি বলে? এটার উত্তরটা কিন্তু হবে যে বাচ্যার্থ হবে আর কি। ঠিক আছে, এই যে বাচ্যার্থ হবে। তারপর দেখো 2 নাম্বার, বাচ্যার্থ শব্দের কোন ধরনের অর্থ প্রকাশ করে? বাচ্যার্থ শব্দের মুখ্য ধরনের প্রকাশ করে, অর্থাৎ মুখ্য হবে আর কি। তারপর দেখো, বক্তার উদ্দেশ্য অনুযায়ী বাচ্চকে অপেক্ষা করে শব্দের আলাদা অর্থ তৈরি করলে তা হয়। উত্তর কিন্তু হবে যে লক্ষ্যার্থ আর কি, লক্ষ্যার্থ। তারপর দেখো 4 নাম্বার, অঞ্চল শব্দটি সারির পার না বুঝি এলাকা বুঝালে অর্থের কি ধরনের পরিবর্তন হয়? ঠিক আছে, তো এটার উত্তর হবে কিন্তু আহ অর্থ প্রসার। তারপরে দেখো 5 নাম্বার, মৃগয়া শব্দের ধারা হরিণ বোঝালে অর্থের কি ধরনের পরিবর্তন হয়? উত্তর হবে কিন্তু অর্থ সংকোচ। ঠিক আছে, যে অর্থ সংকোচ। আশা করি এটা বুঝতে পেরেছো। তো তারপরে দেখো আহ বাগধারা রয়েছে, দেখো
এই যে বাগধারা রয়েছে, বাগধারাগুলো আমি আর দেখছি না, এগুলো প্রত্যেকটা ঠিক আছে, অক্কা পাওয়া, অক্ষরে অক্ষরে এগুলো পড়বা, ঠিক আছে। তো বাগধারা কাকে বলে এটা মনে রাখবা। বাক্যের বর্গ যখন, ঠিক আছে, বাচ্চার্থ বা আখ্যায়িত অর্থ ছাপিয়ে বিশেষ কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে বাগধারা বলে। এগুলো পড়ে নিবা। তো এগুলো প্রত্যেকটা ভালো করে তোমাদের পড়তে হবে, না পড়লে কিন্তু তোমরা পরীক্ষায় আনসার করতে পারবা না, ঠিক আছে। আমি তোমাদেরকে শুধু এমসিকিউ গুলো তোমাদেরকে আমি বলবো ভালো করে পড়ার জন্য। তো আমি দেখো 43 নাম্বার যে এমসিকিউ গুলো রয়েছে এগুলো আমি ক্লাসটা লং হচ্ছে যে কারণে তোমাদেরকে আহ, খুবই ইজিলি শুধু উত্তরগুলো বলে দিচ্ছি, তোমরা এগুলো অবশ্যই শিখে নিবা, ঠিক আছে। পরিচিত নাম্বার, পরিচিত নাম্বার ইয়াও রয়েছে আর কি, এটা 40 নাম্বার পরিচ্ছেদের আর কি। হ্যাঁ, দেখো, বাক্যের বর্গ যখন বাচ্চার্থ ছাড়িয়ে বিশেষ কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে কি বলে, ঠিক আছে। উত্তর হবে কিন্তু বাগধারা। তারপরে দেখো ক, কি প্রয়োগের মাধ্যমে ভাষা ও প্রাণবন্ধ ও বাক্য অধিক ব্যঞ্জনা সৃষ্টি করতে পারে, উত্তরটা কিন্তু হবে বাগধারা। তারপর দেখো, বাগধারা ব্যবহারের সময় ভাষা ব্যবহারকারীকে কোন বিষয়ে সচেতন থাকতে হবে, উত্তরটা কিন্তু হবে অর্থে। তারপরে দেখো 4, বাগধারা অতীত কালের কোন ঘটনা স্মরণ করে, উত্তরটা কিন্তু হবে যে সামাজিক, এই যে সামাজিক সাংস্কৃতিক। 5 নাম্বার, নিচের কোনটি অন্তেশ যষ্টি অর্থ প্রকাশ করে, ঠিক আছে। উত্তরটা কিন্তু হবে যে একমাত্র অবলম্বন। তারপরে দেখো, দৃঢ় সংকল্প অর্থ কোন ধরনের বাগধারার মধ্যে রয়েছে, ঠিক আছে। তো এটা কিন্তু হবে নিচের কোনটি, হ্যাঁ, নিচের কোনটি, দুঃখিত, দৃঢ় সংকল্প অর্থে কোন বাগধারা মধ্যে রয়েছে, উত্তরটা কিন্তু হবে এক চোখা লেখা আছে এখানে, তারপর লেখা আছে এক কথার মানুষ। হ্যাঁ, উত্তরটা হবে এক কথার মানুষ, ঠিক আছে। তারপর দেখো 7 নাম্বারটা, নিচের কোন অর্থটি কই মাছের প্রাণ বাগ দ্বারা সঠিক অর্থ প্রকাশ করে, ঠিক আছে। উত্তরটা হবে যা সহজে মরে না। তারপর দেখো, পটল তোলা যার সমার্থক বাগ দ্বারা কোনটি, এটা হবে যে অক্কা পাওয়া। 8 নাম্বার, 8-এর উত্তরটা আর কি ক নাম্বার হবে, ঠিক আছে। তো তারপর আমরা পরিচিত নাম্বার 41-এর প্রতিশব্দগুলো রয়েছে, এগুলো প্রতিশব্দ, যেমন এখানে ইম্পর্টেন্ট প্রতিশব্দগুলো রয়েছে, কিরণের প্রতিশব্দগুলো ইম্পর্টেন্ট রয়েছে, চাঁদের রয়েছে, ঠিক আছে, ঠিক আছে। অশ্ব রয়েছে, অশ্ব মানে ঘোড়া, ঘোটক, হয়, তুরুপ, তুরঙ্গা, অতিথি, মেহমান, অভ্যাগত, ঠিক আছে, আগন্তক, নিমন্ত্রিত, আমন্ত্রিত, কুটুম, প্রত্যেকটাই অনেক ইম্পর্টেন্ট। আমি ভাই প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো ভাই, এই প্রতিশব্দগুলো একদম প্রত্যেকটা টুডস্থ করে নিবা ভাই, তোমার সারা জীবনে কাজে লাগবে। তোমরা ভার্সিটি পরীক্ষা যখন দেবা তখনও কাজে লাগবে, দাখিল পরীক্ষার জন্য কিন্তু অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য, ঠিক আছে। এগুলো ভালো করে পড়ে নিবা। বিপরীত শব্দের জন্য আমি প্রত্যেকটা স্টুডেন্টকে আবারও বলছি, এগুলো অনেক স্টুডেন্টকে গুরুত্ব দাও না, এগুলো কিন্তু খুবই সহজ, সরাসরি কিন্তু বই থেকে এগুলো এসে থাকে, এগুলো ভালো করে পড়ে নিবা। তো আমরা একটু এগুলো অনুশীলনীগুলো আবার সলভ করে নিচ্ছি। সঠিক উত্তরটি ঠিক জানা যা, প্রতিশব্দ কি, প্রতিশব্দ কি, উত্তরটা কিন্তু হবে অভিন্ন শব্দ, অভিন্ন শব্দ, ঠিক আছে। অভিন্ন শব্দ অর্থাৎ শব্দের অর্থ একই থাকবে কিন্তু অভিন্ন থাকবে শব্দটা। আইন শব্দের প্রতিশব্দ কোনটি, আইন শব্দের, ঠিক আছে, আইন শব্দের প্রতিশব্দ কোনটি, উত্তর হবে কানুন, নিয়ম, বিধান, শোষে। আইন শব্দের প্রতিশব্দ কিন্তু হচ্ছে নিয়ম, এই যে নিয়মটা হচ্ছে আইনের প্রতিশব্দ, ঠিক আছে। তারপর দেখো, একটি শব্দের অনুরূপ বিকল্প নিকটবর্তী অর্থ প্রকাশকে কি বলে, উত্তর হবে কিন্তু প্রতিশব্দ, ঠিক আছে। তারপর দেখো, নিচের কোনটি গৃহ শব্দের প্রতিশব্দ, উত্তর হবে কিন্তু নিচের কোনটি গৃহ শব্দের প্রতিশব্দ, উত্তরটা কিন্তু হবে নিচের কোনটি গৃহ শব্দের প্রতিশব্দ, আলয় হবে, আলয়। তারপর দেখো 5 নাম্বার, পৃথিবী শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি, অবনী, জননী, নীর, জীবন, ঠিক আছে। তো পৃথিবী শব্দের সঠিক প্রতিশব্দ হবে অবনী। তারপর দেখো 6 নাম্বার, আদিত্য, সবিতা, রবি, দিবাকর, দিবাকর ইত্যাদি কোন শব্দের প্রতিশব্দ,
ঠিক আছে, আদিত্য, সবিতা, রবি কোন শব্দের প্রতিশব্দ? উত্তরটা কিন্তু হবে সূর্য, অর্থাৎ খ নাম্বারটা। আশা করি বুঝতে পেরেছো, অনেক ইম্পর্টেন্ট। এই প্রত্যেকটাই প্রতিশব্দ ভালো করে পড়বা, এগুলো পড়া মানে অনেক কিছু, এগুলো তুমি যদি জানতে পারো অনেক কিছু, ঠিক আছে, প্রতিশব্দ জানা। তারপর দেখো 42 নম্বর পরিচ্ছেদ, বিপরীত শব্দ যে রয়েছে, এই বিপরীত শব্দগুলো তোমরা একটু ভালো করে পড়ে নিবা, ঠিক আছে। অনেকগুলো এখানে বিপরীত শব্দ রয়েছে, এই বিপরীত শব্দগুলো যদি পড়ো তোমরা কিন্তু অনেক সামনের দিকে অগ্রসর হতে পারবা, তোমাদের কিন্তু ভবিষ্যৎ ভালো থাকবে এবং সামনে দাখিল পরীক্ষা ভালো হবে। এবং তোমরা যখন অ্যাডমিশন পরীক্ষা দিবা, ভার্সিটি পরীক্ষা দিবা, বা যারা সায়েন্সে পড়ো তোমরা মেডিকেল পরীক্ষা দিবা, তোমাদের কিন্তু এগুলো বাংলা থাকবে, ঠিক আছে। তো আমরা দেখি যে 42 নম্বর পরিচ্ছেদ গুলো রয়েছে, 42 নম্বর পরিচ্ছেদের যে বিপরীত শব্দ, এগুলো যে অনুশীলনগুলো রয়েছে, সঠিক উত্তরগুলো আমরা একটু সলভ করে নিচ্ছি, তোমরা থাকো সাথে, সলভ করে নাও। 1 নম্বর, সাধারণত কতটি শব্দ পরস্পর বিপরীত শব্দ হয়? ঠিক আছে, উত্তর হবে কিন্তু দুটি। তারপরে দেখো বিপরীত শব্দ একে অন্যের কি? বিপরীত শব্দ একে অন্যের কি? উত্তর হবে কিন্তু যে পরিপূরক। তারপরে দেখো 3 নাম্বার, দেখো হ্রাস শব্দের বিপরীত শব্দ কোনটি? হ্রাস শব্দের বিপরীত শব্দ হচ্ছে কিন্তু বৃদ্ধি হবে আর কি। তারপরে হ্রাস, হ্রাস মানে কিন্তু কমে যাওয়া আর কি, ঠিক আছে, এবং বৃদ্ধি মানে বেড়ে যাওয়া, তো এটা বিপরীত, এটা হবে। অতিবৃষ্টি শব্দে বিপরীত শব্দ কোনটি? ঠিক আছে, অতি বৃষ্টির বিপরীত শব্দ কোনটি? এটা উত্তরটা হবে অনাবৃষ্টি। তারপর দেখো 5 নাম্বার, নিচের কোনটি ভূত শব্দে বিপরীত অর্থ প্রকাশ করে? উত্তরটা কিন্তু হবে ভূত শব্দের বিপরীত অর্থ কিন্তু প্রকাশ করছে কিন্তু নিচের কোনটি ভূত শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে? উত্তর হবে কিন্তু পেতনি, না সরি, ভূত, ভীরু। হ্যাঁ, উত্তরটা হবে কিন্তু পেতনি হবে, ভূত শব্দের বিপরীত। তারপরে দেখো ভাটা শব্দের বিপরীত শব্দ কোনটি? ভাটা শব্দের ভাটা শব্দের বিপরীত শব্দ কোনটি? উত্তরটা কিন্তু হচ্ছে যে জোয়ার। ভাটা শব্দের বিপরীত শব্দ হচ্ছে জোয়ার। তো চেতন শব্দের বিপরীত অর্থ প্রকাশ করেছে নিচের কোনটি? চেতন শব্দের বিপরীত অর্থ কোনটি প্রকাশ করেছে? উত্তরটা কিন্তু হচ্ছে চেতন শব্দের বিপরীত অর্থ প্রকাশ করেছে হচ্ছে অচেতন, অর্থাৎ চেতন অচেতন। চেতনের বিপরীত হচ্ছে অচেতন এবং অচেতনের বিপরীত হচ্ছে চেতন, ঠিক আছে। আশা করি ক্লিয়ার। এবং সর্বশেষ যে পরিচ্ছেদটা তোমাদের দাখিল পরীক্ষার জন্য, আমরা জানি 43তম পরিচ্ছেদটা দিয়ে কিন্তু তোমাদের এমসিকিউ, অর্থাৎ তোমাদের যে এমসিকিউ থাকে 30 নাম্বারের, আমি যে পরিচ্ছেদগুলো তোমাদেরকে এতক্ষণ পর্যন্ত পড়েছি এগুলো হচ্ছে 30 নাম্বার। 30 নাম্বারের জন্য এত কষ্ট করলাম তোমাদের সাথে। তো শব্দ জোড়গুলো ভালো করে পড়বা, উকুল, নিজ বংশ, ঠিক আছে, এগুলো ভালো করে পড়বা। এগুলো পড়ার পর আমরা অবশ্যই তোমাদেরকে এগুলো ভালো করে একটু পড়তে হবে, যেহেতু এগুলো বড় বড় রয়েছে, বড় থাকলে কিন্তু খুবই সহজ, তুমি খুব সহজে এগুলো শিখে নিতে পারবা। তো 43 নাম্বার পরিচ্ছেদে যে বহু নির্বাচনী গুলো রয়েছে এগুলো আমরা একটু কষ্ট করে সলভ করে নিচ্ছি। দেখো 1 নম্বরে যে দুটি শব্দের উদাহরণ একে এক বা প্রায় এক কিন্তু অর্থ আলাদা, সেগুলোকে কি বলে? এগুলো উত্তর কিন্তু হবে যে শব্দ জোড় বলে। তারপরে দেখো যে 2 নাম্বার, শব্দ জোড় শব্দের অর্থে পার্থক্য বোঝা যায় কিভাবে? উত্তরটা কিন্তু হবে প্রসঙ্গ বিবেচনায়। তারপর দেখো 3 নাম্বার, অনু এবং অনু এই শব্দ দুটির মধ্যে তফাৎ কোন ক্ষেত্রে? ঠিক আছে, এটা কিন্তু উত্তরটা অনু এবং অনুবর্ণ, ঠিক আছে। দেখো অনু এবং অনু এই শব্দ দুটির মধ্যে তফাৎ কোন অর্থে? ঠিক আছে, এই বানান ও অর্থে, বানানের মধ্যে এখানে মূর্ধন্য লেখা আছে এবং দন্তন্য লেখা আছে, বানান এবং অর্থে আর কি পার্থক্য রয়েছে। তারপরে দেখো নিবৃত নিবৃত ও নিভৃত শব্দ জোড়ের মধ্যে মিল কোথায়? ঠিক আছে, তো এটার উত্তরটা হবে কিন্তু যে অর্থে, অর্থে মিল আছে। তো দেখো তোমাদেরকে কিন্তু অলরেডি আমরা 43 অর্থাৎ তোমাদেরকে ভিডিও শুরুতে আমরা বলেছিলাম তোমাদের এবারে পরীক্ষার জন্য, আমি আবারও তোমাদেরকে সহজভাবে বলি, তোমাদের পরীক্ষার জন্য যে এমসিকিউ, এমসিকিউর জন্য টোটাল তোমাদেরকে যে পরিচ্ছেদগুলো পড়তে হবে, আমি ভিডিও শুরুতে বলেছিলাম 5 থেকে শুরু করে 12তম পরিচ্ছেদ,
পরিচ্ছেদ এবং 17 থেকে শুরু করে 25তম পরিচ্ছেদ এবং 31তম পরিচ্ছেদ থেকে শুরু করে 34তম পরিচ্ছেদ এবং 39তম পরিচ্ছেদ থেকে শুরু করে 43তম পরিচ্ছেদ। তো টোটাল আমরা যে এখানে পরিচ্ছেদগুলো পড়িয়েছি তোমাদের, এই যে পরিচ্ছেদগুলো দেখতে পাচ্ছ 5 থেকে 12তম পরিচ্ছেদ, 17 থেকে 25তম পরিচ্ছেদ, 31 থেকে 34তম পরিচ্ছেদ, 39 থেকে 43তম পরিচ্ছেদ, টোটাল এখানে মার্ক থাকে কিন্তু ভাইয়া, ঠিক আছে, 30 নাম্বার। এই এমসিকিউ বা বহু নির্বাচন এই 30টা নাম্বারের জন্য কিন্তু তোমাদেরকে অবশ্যই এই পরিচ্ছেদগুলো পড়তে হবে। আর আমি যেগুলো পড়িয়েছি এগুলোর বাইরে একটা প্রশ্ন ভাই থাকবে না। তো তোমরা অবশ্যই এমসিকিউর জন্য এগুলো ভালো করে পড়বা। এখন আমাকে অনেকেই কমেন্টে জানাতে পারো যে ভাইয়া ক্লাসটা তো এতক্ষণ পর্যন্ত কষ্ট করে পড়লাম, তো আমি তো এতক্ষণ পর্যন্ত যে পরিচ্ছেদগুলো দিয়েছি এগুলো তো তোমার এমসিকিউ বা বহু নির্বাচনগুলো দিলাম, বহু নির্বাচনীগুলো দিলাম, তো বাকি 70 নাম্বার কোথায়? বাকি 70 নাম্বার তোমাদেরকে দিতে হবে। তো টোটাল যদি বাংলা দ্বিতীয় 100 নাম্বারে হয়ে থাকে, বাকি 70 নাম্বার দিতে হবে না? তো বাকি 70 নাম্বার তোমাদেরকে একদম শর্টকাটে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এগুলো আর কিছু বোঝানোর নেই, শুধু তোমাদেরকে দিব আর তোমরা শুধু খাতায় লিখবা, ঠিক আছে? খুবই সংক্ষিপ্ত আকারে তোমাদেরকে দিয়ে দিচ্ছি, খালি তোমরা পড়ে নিবা। বাকি যে 70 নাম্বার রয়েছে বাংলা দ্বিতীয় যদি তুমি এমসিকিউ পারো ভাই, বাকিগুলো কিন্তু এমনিতে পারবা, ঠিক আছে? আমি যে যে বিষয়গুলো বলবো তোমরা সেই সেই বিষয়গুলো কিন্তু পরীক্ষায় জন্য শিখে নিবা। তো দেখো এই যে অনুচ্ছেদ রয়েছে, অনুচ্ছেদ থাকবে তোমরা পরীক্ষাতে কিন্তু একটা, ঠিক আছে? তোমাদেরকে আমি বলে রাখি তোমাদের পরীক্ষাতে কিন্তু আমি সহজভাবে দিচ্ছি। দেখো এমসিকিউ তো আমরা এতক্ষণ আলোচনা করেছি, তো বাংলা দ্বিতীয়তে কিন্তু তোমাদের পরীক্ষায় 1 নং প্রশ্নে, ঠিক আছে, রচনামূলক কি কিন্তু 1 নং প্রশ্নে কিন্তু থাকবে অনুচ্ছেদ, থাকবে 1 নং প্রশ্ন তোমাদের অনুচ্ছেদ থাকবে, ঠিক আছে? আমি তোমাদের ভালো করে লেখাচ্ছি এখানে। 1 নং প্রশ্নে 1 নং এ থাকবে অনুচ্ছেদ। এই অনুচ্ছেদের জন্য আমি যেগুলো দিব শুধু এগুলো পড়লে তোমরা অনুচ্ছেদ কিন্তু 10 নাম্বার কমপ্লিট, ঠিক আছে? 10 নাম্বার। তো এটা শিখবা, আন্তর্জাতিক মাতৃভাষাটা শিখবা, ঠিক আছে? এবং আন্তর্জাতিক মাতৃভাষা শিখবা, বইমেলা শিখবা, স্বাধীনতা দিবস শিখবা। দেখো আন্তর্জাতিক মাতৃভাষা শিখবা, বইমেলা শিখবা, স্বাধীনতা দিবস শিখবা এবং শিখবা হচ্ছে সুন্দরবন শিখবা। অর্থাৎ টোটাল তোমাদেরকে দেখো অনুচ্ছেদ 4টা দিয়েছে, 1 2 3 4। এই 4টা অনুচ্ছেদ যদি তুমি শিখতে পারো ইনশাআল্লাহ, এই 4টা অনুচ্ছেদ থেকে তোমরা পরীক্ষায় কিন্তু 10 নাম্বার কমন পাবে। তার মানে কি 10টা শেষ, আমরা 1 নং শেষ করে ফেলেছি। তো তারপরে দেখো 2 নং প্রশ্ন তোমাদের থাকবে, কিন্তু 2 নং এ থাকবে চিঠি, চিঠিপত্র, এখানেও কিন্তু 10 নাম্বার। 2 নং এ থাকবে চিঠিপত্র, সেখানেও কিন্তু থাকবে বা 10 নাম্বার। দেখো এই চিঠিপত্রের জন্য আমি তোমাদেরকে যেটা বলবো, এই যে এই চিঠিপত্রটা খুবই সহজ, তুমি একটা পারলে সবগুলো পারবে। তো চিঠিপত্রের জন্য তোমাদেরকে আমি বলছি না, তোমরা শুধু সিস্টেমটা বুঝো। একটা চিঠিপত্র যদি তুমি ভালো করে বুঝতে পারো যে কিভাবে, যেহেতু এটা একটা পত্র, এটা একটা কথা আর কি। একটা চিঠিপত্র যদি যেমন দরখাস্তটা তেমনই কিন্তু চিঠিপত্রটা, একটা চিঠিপত্র ভালো করে শিখতে পারলে কিন্তু সবগুলো পারবা। তো তোমাদেরকে আমি সাজেস্ট করব যে তোমাদের বইয়ের যে টোটাল 3টা চিঠিপত্র আছে, ব্যক্তিগত পত্রটা শিখবা, ঠিক আছে? কন্যার কাছে পিতা চিঠিপত্রটা শিখবা, ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে একটা চিঠি শিখবা। অর্থাৎ এখানে টোটাল দেখো 4টা এই 4 পর্যন্ত দেখতে পাচ্ছ তোমাদের বইয়ের, এই 4টা যদি শিখতে পারো তাহলে কিন্তু তোমরা 10 নাম্বার কমন পাবে এখান থেকে, যদি বুঝে বুঝে আর কি পড়ো, উল্টা পাল্টা পড়লে লাভ নাই। তো এখানে কিন্তু 10 নাম্বার তোমাদের কমপ্লিট হয়ে গেছে। তো 2 নং প্রশ্নে কিন্তু থাকবে তোমাদের চিঠিপত্র, এগুলো কিন্তু রচনামূলকে 70 নাম্বার যা আছে আর কি, রচনা বাংলা দ্বিতীয়, ঠিক আছে? 70 নাম্বারের জন্য আর কি এটা, ঠিক আছে? রচনামূলক এখানে দেখবে 70 নাম্বার, আর এমসিকিউ থাকে 30 নাম্বার, ঠিক আছে? তো এটাও তোমরা আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো 3 নং প্রশ্নে কিন্তু থাকবে, 3 নং পরীক্ষাতে, তোমাদের পরীক্ষাতে 3 নং প্রশ্নে কিন্তু থাকবে হচ্ছে 3 নং প্রশ্ন থাকবে কিন্তু সারাংশ এবং সারমর্ম থাকবে, সারাংশ বা সারমর্ম, ঠিক আছে? এখানেও কিন্তু তোমাদের 10 নাম্বার থাকবে পরীক্ষাতে। তো সারাংশ সারমর্ম গুলো আমি দিচ্ছি, এগুলো খুব ভালো করে পড়ে নিবা, সারাংশ সারমর্ম, ঠিক আছে?
এই যে পরিচ্ছেদ নাম্বার যে 45 সারাংশের আরম্ভ, এটা পড়তে পারো তোমরা সারাংশগুলো। এই 2 নাম্বার সারাংশটা দেখতে পারো, তারপরে শিখতে পারো 4 নাম্বার সারাংশটা শিখবা, 5 নাম্বার সারাংশটা শিখবা, 6 নাম্বার সারাংশটা শিখবা, তারপরে দেবে 8 নাম্বার সারাংশটা। অর্থাৎ দেখো 2 3 5 6 8 টোটাল 1 2 3 4 5টা সারাংশ দিয়েছি। 5টা সারাংশ শিখো ইনশাআল্লাহ। এখান থেকে থাকবে হয়তো একটা, অথবা তোমরা যে সারমর্ম রয়েছে সারমর্ম শিখতে পারো। 1 নাম্বারটা শিখবা, 2 নাম্বারটা শিখবা, 3 নাম্বারটা শিখবা, তারপরে শিখবা 6 নাম্বারটা শিখবা, 8 নাম্বার শিখবা। অর্থাৎ 8 6 3 2 1, ঠিক আছে। তো সারমর্ম যদি তোমরা এগুলো শিখো এবং সারাংশ যদি এগুলো শিখো, অর্থাৎ সারাংশ এবং সারমর্ম, তোমরা পরীক্ষাতে কিন্তু সারাংশ এবং সারমর্ম দুইটা দেওয়া থাকবে। তুমি এখান থেকে যে কোনো একটা পরীক্ষাতে আনসার করতে পারবা 10 নাম্বারের জন্য। তো আমি এখানে যে সারাংশ থেকে 5টা দিয়েছি এবং সারমর্ম থেকে তোমাদেরকে এখানে 5টা দিয়েছি। এই 5টা 10টা যদি পড়ো তাহলে একটা কমন পাবে। আশা করি বুঝতে পারছো। আমি ভিডিও শুরুতে বলেছিলাম, এখনো বলছি, যারা মনোযোগ সহকারে ক্লাসটা দেখছো একমাত্র তারাই বুঝতে পারবা। যারা মনোযোগ সহকারে ক্লাস দেখছো না তোমরা কিছুই বুঝতে পারো না, ঠিক আছে, এটা আমি বলে রাখলাম। তো এইগুলো 3 নং প্রশ্ন তোমাদের থাকবে দাখিল পরীক্ষাতে, এবং 4 নং প্রশ্ন তোমাদের দাখিল পরীক্ষাতে থাকবে হচ্ছে ভাব সম্প্রসারণ। এখানে থাকবে কিন্তু 10 নাম্বার ভাব সম্প্রসারণের, ঠিক আছে। তো ভাব সম্প্রসারণ যেগুলো পড়বা, আমি মাত্র 5টা ভাব সম্প্রসারণ দিবা। 5টা ভাব সম্প্রসারণ কোনোভাবে যদি শিখতে পারো ইনশাআল্লাহ তোমরা পরীক্ষা কিন্তু কমন পাবে। 1 নাম্বার ভাব সম্প্রসারণটা দেখবা, ঠিক আছে। তারপরে 3 নাম্বার ভাব সম্প্রসারণটা দেখবা, 4 নাম্বার ভাব সম্প্রসারণ দেখবা, 5 নাম্বারটাও দেখবা, 7 নাম্বারটা দেখবা, 6 নাম্বারটা শিখবা। টোটাল 1 2 3 4 5 6টা ভাব সম্প্রসারণ দিলাম তোমাদেরকে, মাত্র এই 6টা। 1 নাম্বার ভাব সম্প্রসারণটা দিয়েছে, 3 নাম্বার ভাব সম্প্রসারণটা দিয়েছে, 4 নাম্বারটা দিয়েছে, 5 নাম্বারটা দিয়েছে, 6 নাম্বারটা দিয়েছে এবং 7 নাম্বারটা দিয়েছে। তো টোটাল 6টা ভাব সম্প্রসারণ দিয়েছে। 6টা যদি শিখতে পারো ইনশাআল্লাহ কিন্তু তুমি 10 নাম্বার ভাব সম্প্রসারণ পেয়ে যাচ্ছ, 10 নাম্বার কমপ্লিট, ঠিক আছে। তো তারপর আমরা চলে যাচ্ছি তোমাদের তারপরে যে 5 নং প্রশ্ন থাকবে, ঠিক আছে। 5 নং প্রশ্নটা 5 নং বাংলায় অনুবাদ থাকবে আর কি। এখানেও কিন্তু থাকবে 10 নাম্বার। এটা তোমাদের এবার নতুন যুক্ত হয়েছে, যারা দাখিল পরীক্ষা 2025 সালে দিয়েছিল তাদের কিন্তু এটা ছিল না, এবার এটা নতুন যুক্ত হয়েছে। তো তোমাদেরকে আমি বলবো অবশ্যই এটাও ভালো করে, যে বাংলা দ্বিতীয় অনুবাদ যেটা রয়েছে, তো অনুবাদের জন্য তোমরা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকো সকলেই। আমি বাংলা দ্বিতীয়র যে 5 নং প্রশ্ন থাকবে তোমাদের পরীক্ষাতে, ঠিক আছে, বাংলা দ্বিতীয় 5 নং প্রশ্ন কিন্তু এবার ইংলিশে দেওয়া থাকবে পরীক্ষাতে, 2টা দেওয়া থাকবে, 2টা থেকে যে কোনো একটি প্রশ্ন কিন্তু আনসার করতে হবে 5 নং এ। তো এটা নিয়ে আমি ইউটিউবে ভিডিও সামনে আপলোড করব, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে ভিডিওটা পরে পাও আর কি। 5 নং বাংলায় অনুবাদ যেটা আছে, তো এটা আমি দিচ্ছি না কারণ এটা তোমাদের বইয়ে এটা পাওয়া যাবে না, এটা তোমাদেরকে সামনে দিতে হবে। তো তারপর দেখো 6 নং, 6 নং প্রশ্ন তোমাদের যে বিষয়টা থাকবে 6 নং এ, 6 নং সর্বশেষ আর কি। 6 নং এ থাকবে কিন্তু হচ্ছে রচনা থাকবে, রচনা, রচনা বা প্রবন্ধ। প্রবন্ধ টোটাল তোমাদের পরীক্ষাতে 20 নাম্বার থাকবে, 20 নাম্বার, ঠিক আছে। রচনা 6 নং প্রশ্নে থাকবে তোমাদের রচনা বা প্রবন্ধ। প্রবন্ধটাকে কিন্তু রচনা বলা হয়। তো রচনা মাত্র তোমাদেরকে 4টা রচনা দিব। 4টা রচনা যদি তুমি ভালো করে পড়তে পারো ইনশাআল্লাহ 4টা রচনা থেকে তোমরা পরীক্ষায় শতভাগ কমন পাবে। তো প্রথমেই বলবো যে রচনার জন্য তোমরা বাংলাদেশের পর্যটন শিল্প এটা পড়বা, একটা দিলাম।
তারপরে দেখবা ভাষা আন্দোলন, ভাষা আন্দোলন শিখবা। তারপরে দেখবা সময়ানুবর্তিতা, ঠিক আছে, অর্থাৎ সময়ের মূল্য আর কি। কৃষিকাজে বিজ্ঞান, এটা গতবার এসেছে দাখিল পরীক্ষায়। বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ, অর্থাৎ টোটাল এখানে মাত্র দিয়েছে একটা, বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ দিলাম, আর দিয়েছি হচ্ছে কৃষিকাজে বিজ্ঞান 2টা, তারপরে দিয়েছি হচ্ছে রচনা আর কি, সময়ানুবর্তিতা 3-4টা, তারপরে হচ্ছে ভাষা আন্দোলন 5টা, তারপরে দিয়েছি বাংলাদেশের পর্যটন শিল্প। তো টোটাল দেখো তোমাদেরকে 6টা রচনা দিয়েছি। প্রবন্ধ মানে হচ্ছে রচনা, আর আমরা জানি প্রবন্ধ রচনাতে 20 নাম্বার থাকে। তো টোটাল দেখো আজকের ভিডিওটি তোমাদের সাথে আমি এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছি, ইনশাল্লাহ 100 নাম্বার কিন্তু একদম আলোচনা করেছি। কেউ আমাকে কথা বলতে পারবে না যে 100 নাম্বার আমি আলোচনা করিনি, একদম 100 নাম্বার আলোচনা করেছি বাংলা দ্বিতীয়। এমসিকিউ মানে হচ্ছে বহু নির্বাচনী আর কি, 30, আর লিখিত, লিখিত হচ্ছে 70, ঠিক আছে, মোট 100 নাম্বার। তো আজকের এই ক্লাসটাতে কিন্তু দাখিল পরীক্ষা 2026-এর জন্য দেখো সারা বাংলাদেশ চ্যালেঞ্জ, আজকে যে ক্লাসটা করিয়েছি, যারা মনোযোগ সহকারে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত ক্লাসটা দেখেছো, তোমাকে আমি 100% লিখে দিলাম, তুমি স্ক্রিনশট মেরে রাখো, তুমি কিন্তু শতভাগ পরীক্ষাতে কমন পাবে আজকের এই ক্লাসটা থেকে, একদম শতভাগ। আমি যা পড়িয়েছি তা যদি একদম ভালো করে শিখতে পারো, তুমি পরীক্ষাতে 100তে 100 আনসার করতে পারবে, তার মধ্যে কোনো সন্দেহ নেই। তো আমি আর কথা বাড়াতে যাচ্ছি না, আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সামনে আরো ক্লাস থাকবে, তোমরা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এবং আমার কথাটি আমি আবারও বলছি, যারা আমাদের যে নিজস্ব ইউটিউবে আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা নিজস্ব হাতে লিখে একটি সাজেশন তৈরি করেছি, মাত্র 25 পেজের ভিতরে কিন্তু সকল বিষয়ের সাজেশন, ঠিক আছে। তোমরা যারা দাখিল মাদ্রাসায় পড়ো 13টা সাবজেক্টের সাজেশন যদি তোমরা নিতে চাও, অবশ্যই আমাদেরকে যে এই ভিডিওর যে ডিসক্রিপশন বক্স রয়েছে, দেখো ইংলিশে লেখা আছে ডিসক্রিপশন বক্স, ডিসক্রিপশন, সেখানে একটা ক্লিক করো, ক্লিক করে দেখো নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা কালেক্ট করে আমাদের সাথে যোগাযোগ করো। মাত্র শুভেচ্ছা মূল্যে 150 টাকা নিচ্ছি, 150 টাকা কিন্তু 13টা সাবজেক্টের তোমার কিন্তু পাচ্ছ। অর্থাৎ তুমি যতটি সাবজেক্টে, তুমি যদি সায়েন্সেও পড়ো তোমার জন্য সাজেশন রয়েছে, আর্টসে পড়লেও আর্টসে, কমার্সে পড়লেও কিন্তু তোমার জন্য সাজেশনটা আছে অ্যাভেলেবেল। তোমাদেরকে কিন্তু পিডিএফ আকারে ফাইলটা তোমাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। শুভেচ্ছা মূল্য মাত্র 150 টাকা, তুমি বিকাশ অথবা নগদে কিন্তু আমাদেরকে টাকাটা পাঠাতে পারো। তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, আজকের মতো বিদায় নিচ্ছি, সকলের সুস্বাস্থ্য কামনা করে। সামনে তোমাদের জন্য আরো কিন্তু অনেক ক্লাস রয়েছে, অনেক চমক রয়েছে ইনশাল্লাহ। তোমাদেরকে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দিলাম, সর্বোচ্চ ক্লাস, সর্বোচ্চ ভালো মানের ক্লাস তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত সকলে ভালো থাকবে, তোমাদের পরীক্ষা ভালো হোক এই আশায় সবসময় কামনা করছে প্রথম থেকে 10ম শ্রেণী সকল পড়ালেখা এখানে উইথ আমার ইউটিউব চ্যানেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।